প্রথমবার ব্রিটেনের মন্ত্রিসভায় বাংলাদেশি বংশোদ্ভূত দুই নারী। নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। স্থানীয় সরকারের দায়িত্ব পেলেন রুশনারা। উচ্ছ্বসিত প্রবাসীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলছে মাধ্যমিকে ষান্মাসিক পরীক্ষার উত্তরসহ প্রশ্ন। উদ্বিগ্ন অভিভাবক। নতুন কারিকুলামে মূল্যায়নে প্রভাব ফেলবে না দাবি এনসিটিবির। এবং এবার রাজনীতির গ্যারা কলে টিসিবির ডিলাররা। হালনাগাদে লাগবে স্থানীয় সংসদ সদস্যদের জিও লেটার। কর্মী না হলে ছাড়পত্র না দেওয়ার অভিযোগ। ভোরের সময় সঙ্গে আছি আমি তানভীর হাসান। প্রথমবার ব্রিটেনের মন্ত্রিসভায় জায়গা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই নারী। ব্রিটেনের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। একই সঙ্গে তিনি ব্রিটিশ ট্রেজারি বিভাগের ইকোনমিক সচিবের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে যুক্তরাজ্যের গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকারমন্ত্রী হয়েছেন রুশনারা আলী। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। জয়ের পর জোর গুঞ্জন ছিল মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন টিউলিপ। সেই খবর সত্যি করে ব্রিটেনের নগরমন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক। একই সঙ্গে ব্রিটিশ ট্রেজারি বিভাগের গুরুত্বপূর্ণ পদ ইকোনমিক সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন তিনি। টিউলিপের মন্ত্রী ও সেক্রেটারি হওয়ার খবর ফলাও করে প্রচার করেছে ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো। এই খবরে উচ্ছ্বসিত বাংলাদেশি কমিউনিটি। আমরা আশা করব টিউলিপ সিদ্দিকের মাধ্যমে আমাদের প্রবাসীদের উন্নয়ন ও বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। সে বাংলাদেশের জন্য কথা বলবে এবং বাংলাদেশি কমিউনিটির জন্য যারা ব্রিটেনে থাকে তাদের পক্ষে কথা বলবে। এটা খুবই খুশির খবর এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ কমিউনিটি এটাকে খুব হিউজ ভাবে সেলিব্রেট করবে। 2015 সালে এমপি হওয়ার আগে টিউলিপ রিজেন্ট পার্কের কাউন্সিলর এবং 2010 সাল থেকে 4 বছর ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটি সদস্য ছিলেন। এমপি নির্বাচিত হওয়ার পর টিউলিপ লেবার পার্টির নেতা জেরেমি করবিনের ছায়া মন্ত্রিসভায় নিযুক্ত হন। পরে তিনি পার্লামেন্টে ব্রেক্সিট বিলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 2019 সালে অনুষ্ঠিত যুক্তরাজ্যের নির্বাচনে লন্ডনের হামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে বিজয়ী হন টিউলিপ। এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক নক্ষত্র রুশনারা আলীও জায়গা করে নিয়েছেন ব্রিটেনের মন্ত্রিসভায়। তিনি গৃহায়ন, কমিউনিটি এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। মাত্র 16 বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে ব্রিটিশ রাজনীতিতে নাম লেখান টিউলিপ সিদ্দিক। হয়েছিলেন কাউন্সিলর, এমপি, ছায়ামন্ত্রী আর এবার হলেন সরকারের নগরমন্ত্রী। ব্রিটেনের নতুন প্রজন্মের মাঝে তুমুল সম্ভাবনাময় যে কয়জন রাজনীতিবিদের নাম বারবার উঠে আসে তাদের মধ্যে টিউলিপ সিদ্দিক অন্যতম। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনকারীরা। মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। ব্লকেট কর্মসূচির আওতায় ঢাকা, বরিশাল ও রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে কয়েকদিন ধরে সড়ক, মহাসড়ক ও ট্রেনে চলাচলকারীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। এদিকে কোটা সংস্কার চেয়ে মঙ্গলবার সর্বোচ্চ আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। আবেদনে মুক্তিযোদ্ধা কোটা বহালের আদেশ স্থগিত চাওয়া হয়েছে। আজ সেই আবেদনে শুনানি হওয়ার কথা রয়েছে। পরীক্ষার আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলছে মাধ্যমিকের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের উত্তরসহ প্রশ্ন। বই নিয়ে পরীক্ষা বা মূল্যায়নের হলে যাচ্ছেন শিক্ষার্থীরা। সন্তানরা মোবাইল দেখে উত্তর দেওয়ার সুযোগ পাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে গেলে শিক্ষার্থীরা শিক্ষায় আগ্রহ হারাবে বলে মত বিশেষজ্ঞদের। তবে নতুন কারিকুলামে কোনো শিক্ষার্থী পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে গেলেও তা মূল্যায়নে প্রভাব ফেলবে না বলে দাবি এনসিটিবির। শাকির আহমেদের রিপোর্ট। গত বছর শুধু ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম চালু হলেও চলতি বছর থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে এই কারিকুলামে। মূল্যায়ন পদ্ধতি নিয়ে নানা আলোচনা সমালোচনার পর 65% লিখিত এবং 35% ব্যবহারিক ধরে ঠিক করা হয়েছে মূল্যায়ন পদ্ধতি।
সম্প্রতি সারা দেশে শুরু হয়েছে সামষ্টিক মূল্যায়ন। তবে পরীক্ষার প্রথম দিন থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগ করে আসছেন অভিভাবকরা। তারা বলছেন আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলছে উত্তরসহ প্রশ্নপত্র। যেহেতু আমি আগের দিন রাতে কোশ্চেন পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি, তাহলে পরীক্ষাটা কি? প্রশ্ন তো আমি পাবোই, সে আসে বসে থাকে। যেন আমার মেয়ে গতকালকে রাত 12টা পর্যন্ত বসে থাকবে, সে প্রশ্ন দেখবে। আগের দিন সে প্রশ্ন পায়নি, স্কুলে যে শুনছে যে প্রশ্নটা আউট হয়েছে, তুমি তো আমার দেওয়া নাই মোবাইল। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে নতুন কারিকুলামে পরীক্ষা বা মূল্যায়ন দক্ষতা ভিত্তিক। ফলে কোনো শিক্ষার্থী পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে গেলেও তা মূল্যায়ন প্রক্রিয়ায় প্রভাব ফেলবে না। আমার প্রশ্ন আউট হওয়া বা সিক্রেট থাকার বিষয় না, প্রশ্নটা একটা ওপেন জিনিস। এটা একেবারেই অ্যাক্টিভিটি বেসড বলে আসলে কি করতে হবে সেটাই শুধু প্রশ্ন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। সে যদি সেটা শিখে আসে তাতেও কোনো সমস্যা নাই, কারণ শিখে আসবারও বিষয় না। পরীক্ষার আগেই প্রশ্ন পেয়ে গেলে শিক্ষার্থীরা মূল্যায়নের পাশাপাশি শিক্ষায় আগ্রহ হারাবে বলে মনে করেন শিক্ষা বিশ্লেষকরা। ফলে শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন করা কঠিন হবে বলে মত তাদের। প্রশ্ন ফাঁস হলেও সমস্যা নেই, আমি মনে করি এটা অত্যন্ত আপত্তিজনক অবস্থা। আপনি কোন নৈতিকতার দিকে শিক্ষার্থীদেরকে নিচ্ছেন, গার্ডিয়ানদেরকে নিচ্ছেন? তো তার মানে কি কেউ প্রশ্ন পাবে, কেউ প্রশ্ন পাবে না? অর্থাৎ কেউ পেলে কোনো সমস্যা নাই, তো তাহলে কি করবে? তবে লেখাপড়া বাদ দিয়ে সবাই কি করবে? প্রশ্নের পিছনে ধাবিত হবে। আর যেসব শিক্ষক নৈপুণ্য অ্যাপ থেকে প্রশ্ন ডাউনলোড করে আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কারিকুলাম বোর্ড। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। ব্রহ্মপুত্রে পানি বাড়ায় ময়মনসিংহে 5 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙন, বিলীন বসতভিটা, ফসলি জমি ও গাছপালা ঠেকাতে নেই কার্যকর উদ্যোগ। এবার রাজনীতির গ্যারাকলে পড়েছেন টিসিবির ডিলাররা। ডিলারশিপ হারানোর আতঙ্কে আছেন দেশের 8,000 ডিলার। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, টিসিবি ডিলার হালনাগাদে লাগবে স্থানীয় সংসদ সদস্যদের ডিও লেটার। অভিযোগ উঠেছে রাজনৈতিক কর্মী না হলে মিলছে না ছাড়পত্র। টিসিবি বলছে আগামী 13 জুলাইয়ের মধ্যে যারা ডিও লেটার জমা দেবেন তাদেরই তালিকা পাঠানো হবে সংস্থাটির প্রধান কার্যালয়ে। সাইফুল ইসলামের রিপোর্ট। 2 সন্তানের জননী শিরিন আক্তার, স্বামী পরিত্যক্তা এই নারী সংসারের হাল ধরতে 1 বছর আগে হয়েছেন টিসিবির ডিলার। তাকে ডিলারশিপ টিকিয়ে রাখতে জমা দিতে হবে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার, কিন্তু তা আনতে গিয়ে বারবার তাকে ফিরতে হচ্ছে খালি হাতে। হঠাৎ করে আমাদেরকে বলতেছে এই কথা, এতদিন লস দিছি, এখন যদি সামনে এগিয়ে যাওয়ার আগেই আমাদেরকে ব্রেক বানায় ফেলা, তাহলে আমরা কোন অবস্থায় থাকবো? আমরা তো রাস্তায় নামবো ডাইরেক্ট। গত 3 জুলাই টিসিবির এক চিঠিতে ডিলারদের তথ্য হালনাগাদ করতে এবার স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার অবশ্যই সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান। আর ডিলারদের দাবি, স্থানীয় সংসদ সদস্যের অফিসে যোগাযোগ করলে তাদের বঞ্চিত করে নতুন করে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হচ্ছে। ওয়াকিল সাহেব বলছে আমাদের যারা নাকি কর্মী আছে ওনারাই পাবে, আর যারা আমাদের কর্মী না, পুরান ডিলার, তারা পাবে না। কর্মীরা সবকিছু করবে। যদি এরকম কিছু হয় তাহলে তো কর্মীরাই চাইবে যে আগে আমাদেরটাই ঢুকুক, আমরাই নেই। এমপি মহোদয়ের কাছে 2-3 বার গিয়েছি, কিন্তু আমাদেরকে ডিও লেটারের ব্যাপারে কোনো আশ্বাস দেয়নি। লাইসেন্স নবায়ন করতে ডিও লেটার বাধ্যতামূলক করায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমকে দুর্নীতির দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ ডিলার অ্যাসোসিয়েশনের। 1 কোটি মানুষকে সেবা দেওয়া কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক। সে কাজটা কিন্তু এই ডিলাররা করেছে। আমরা চাই তাদেরকে যেন কর্মহীন না করা হয়। টিসিবির মুখপাত্র বলছেন 13 জুলাইয়ের মধ্যেই প্রধান কার্যালয়ে পাঠাতে হবে ডিও লেটার সহ ডিলারদের হালনাগাদ তথ্য। বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় সব ডিলারদেরকে যাতে স্থায়ী দোকান থেকে বিক্রি করে সেই বিক্রির ব্যবস্থা করার জন্য একটা স্থানীয় সংসদ সদস্যের একটা ডিও, তার পক্ষে একটা সুপারিশ সহ ডিও চেয়েছেন। অনেকে দিতে পারেন, বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছেন। তো এই সমস্যাগুলো সহ আমরা পরবর্তীতে দেখব যে সময় শেষ হওয়ার পরে কী ধরনের হচ্ছে, সেটা আমরা প্রধান কার্যালয়কে জানালে প্রধান কার্যালয় বিষয়ে একটা সুরাহা বা পরবর্তী করণীয়কে সেই সম্পর্কে আমাদেরকে জানাবে। টিসিবির তথ্য, দেশে বর্তমানে ডিলারের সংখ্যা 8,000। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি পণ্য রপ্তানিতে বিশাল সুবিধা দেওয়ার পরও চীনের সঙ্গে কমছে না বাণিজ্য ঘাটতি। কারণ চীনারা জানেই না বাংলাদেশ কী ধরনের পণ্য রপ্তানি করে, এমনটাই দাবি অর্থনীতিবিদদের। তাদের পরামর্শ দেশটিতে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে বাণিজ্যিক চুক্তির উপর জোর দেওয়ার। এদিকে বাংলাদেশ চায়না চেম্বার জোর দিচ্ছে পণ্যের গুণগত মান উন্নয়নের উপর। ইয়ানুস সিফাতের রিপোর্ট।
এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, বিশ্ব অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম দেশ চীন। মোট আমদানি পণ্যের 1/4 আসে চীন থেকে। বিপরীতে প্রায় তলানিতে দেশটিতে বাংলাদেশি পণ্যের রফতানি, যদিও দেশটিতে 98% পণ্য রফতানিতে মিলছে শুল্কমুক্ত সুবিধা। 2020 সালের জুলাই থেকে চীন বাংলাদেশকে 8547টি পণ্য শুল্কমুক্ত সুবিধায় রফতানির সুযোগ দিয়ে আসছে। 2023 সালের শুরুর দিকে এই তালিকায় যুক্ত হয় আরও 383টি পণ্য। পরে আগস্টে নতুন করে আরও 1% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়া হয়। তবুও চীনের সঙ্গে কাটছে না বিপুল আকারের বাণিজ্য ঘাটতি। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, 2019-20 অর্থ বছরে চীনে $60 কোটি পণ্য রফতানি করেছিল বাংলাদেশ, যা 2022-23 অর্থ বছরে দাঁড়ায় প্রায় $68 কোটি। অর্থাৎ অধিকাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পরও দেশটিতে এ সময়ে রফতানি বেড়েছে মাত্র $8 কোটি। এদিকে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার প্রায় $24 বিলিয়ন। এর প্রায় পুরোটাই বাংলাদেশে রফতানি করে চীন। কারণ চীনে বাংলাদেশি পণ্য রফতানি আয় এখনো পৌঁছতে পারেনি $1 বিলিয়ন ধারে কাছে। কেন কাটছে না এমন দুর্দশা? এমন প্রশ্নে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স বলছে, পণ্যের গুণগত মান উন্নয়নের মাধ্যমে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। বাংলাদেশে যে এক্সপোর্ট বাস্কেট আছে এবং চীনের যে এক্সপোর্ট বাস্কেট আছে, সেটার মধ্যে খুব বেশি সামঞ্জস্য নাই। চীনে যেই ধরনের পণ্যগুলো প্রয়োজন, যেই মানগুলো তারা মেনটেইন করে, সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে যাতে চীনা বিনিয়োগকারীরা ওই ধরনের প্রোডাক্টে বেশি বেশি ইনভেস্ট করেন। চীনে বাজার সম্প্রসারণে সরকারকে দর কষাকষির পাশাপাশি বাণিজ্যিক চুক্তির দিকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। চাইনিজ যারা বায়ার, তারা বাংলাদেশ সম্পর্কে খুব ভালো জানেন না যে বাংলাদেশে কি ধরনের প্রোডাক্ট আছে। 98% যে পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিচ্ছে চীন, তো সেটা ব্যবহার করার জন্য আমি মনে করি যে বাংলাদেশের যারা এন্টারপ্রেনার, বাংলাদেশের যারা এক্সপোর্টার, তাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং দর কষাকষি তখনই হবে যখন আমরা একটা বাণিজ্য আলোচনা টেবিলে বসবো। চীনে প্রধানত তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, মাছ ও চামড়া রফতানি করে থাকে বাংলাদেশ। বিপরীতে চীন থেকে আমদানি করা হয় মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল সহ নিত্য দরকারি নানা পণ্য। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ভুল তথ্য দেওয়া হচ্ছে। মার্কিন রাষ্ট্রদূতকে এমন চিঠি দিয়েছে বাংলাদেশি আমেরিকানদের একটি সংগঠন। বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের দৃষ্টি আকর্ষণ করা হলে মুখপাত্র ম্যাথিউ মিলারের গতানুগতিক উত্তর ইউনূসের বিচার প্রক্রিয়ার উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। এদিকে ভারত বাংলাদেশের সঙ্গে রাশিয়া চীনের সম্পর্ক উন্নয়নে ওয়াশিংটনের অস্বস্তির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলেও বিষয়টিকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন মিলার। ওয়াশিংটন ডিসি থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মস্কো সফরে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ে। একই সময়ে প্রতিবেশী দুই বন্ধু রাষ্ট্রের দুই পরাশক্তি দেশ ভ্রমণকে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন অনেকে। এ নিয়ে মার্কিন মূল্যকে অস্বস্তির খবরও প্রকাশ করেছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে মোদির রাশিয়া ও শেখ হাসিনার চীন সফর প্রসঙ্গ। সময় সংবাদের প্রতিনিধি বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে মুখপাত্র ম্যাথিউ মিলার একে স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটি দুই দেশের আর্থ-সামাজিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্কের স্বার্থে অতি স্বাভাবিক একটি ঘটনা। যুক্তরাষ্ট্র এবং চায়নার মাঝে এই ধরনের রাষ্ট্রীয় সফর প্রায়শই ঘটে থাকে। এদিনের ব্রিফিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গও উঠে আসে। সম্প্রতি বাংলাদেশি আমেরিকানদের নিয়ে গঠিত দি কমিটি ফর এ ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষ থেকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি দেওয়া হয়, যেখানে বলা হয় ডক্টর ইউনূস সম্পর্কে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ভুল তথ্য দেয়া হচ্ছে। আদালত তার বিরুদ্ধে কর না দেওয়ার প্রমাণ পেলেও ডক্টর ইউনূস নিজের দুর্দশার জন্য সরকারকে দোষারোপ করছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। তথ্য যাচাই না করে বিভিন্ন সময় শান্তিতে নোবেল জয়ীর পক্ষে কথা বলায় মার্কিন সরকারের সমালোচনাও করে সিডিবি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রকে প্রশ্ন করা হলে সরাসরি জবাব না দিয়ে গতানুগতিকভাবে বলেন, মার্কিন সরকার ডক্টর ইউনূসের আইনি প্রক্রিয়ার উপর নজর রাখছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার ডক্টর ইউনুস সংক্রান্ত প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও তিনি বলেন, বাংলাদেশে ডক্টর ইউনুসের আইনি জটিলতা সংক্রান্ত বিষয়ের উপর যুক্তরাষ্ট্র নজর রাখছে। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। ভোরের সময় আরও থাকছে, ধান থেকে চাল হতেই কেজিতে 10 টাকা বাড়তি হাতাচ্ছেন ব্যবসায়ীরা। ভরা মৌসুমেও পাইকারি মোকামে বস্তায় বেড়েছে 200 টাকা। সিন্ডিকেটকে দায়ী করছেন চাষি। ব্রাহ্মা জাতের গরু নিয়ে নিলাম কারসাজির অভিযোগে সাদিক এগ্রোর বিরুদ্ধে মামলা হতে পারে যে কোনো মুহূর্তে। দুদকের তদন্তে জব্দ হওয়া গরুর নিলাম নিয়ে কারসাজির প্রমাণ মেলায় সাদিক এগ্রোর মালিক ইমরান ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কয়েক কর্মকর্তাকে মামলার আসামি করা হতে পারে। দুদক সূত্র জানায়, কমিশনের সভার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 2021 সালের জুলাই মাসে ফ্রিজিয়ান গরু বলে ভুয়া তথ্যে আমদানি করা হয় ব্রাহ্মা প্রজাতির 18টি গরু, যার আমদানিকারক সাদিক এগ্রো। তবে ভুয়া তথ্য দেয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস সে সকল গরু জব্দ করে প্রাণী সম্পদ অধিদপ্তরে হস্তান্তর করে। এরপর সেগুলো সাভারের কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয়। গেল কোরবানির ঈদে আবারও দেখা মেলে সেই সকল জব্দ হওয়া গরুর, যেগুলো ঈদে উচ্চবংশীয় গরু বলে কোটি টাকা দাম হাঁকায় সাদিক এগ্রো। প্রশ্ন উঠে, জব্দ হওয়া ব্রাহ্মা প্রজাতির এ সকল গরু আবারও কিভাবে পেল সাদিক এগ্রো? দুদকের অনুসন্ধানে মেলে উত্তর। জানা যায়, সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার থেকে চলতি বছরের শুরুতে কম মূল্যে মাংস বিক্রির কথা বলে সাজানো নিলামে তোলা হয় গরুগুলো। সেখান থেকেই এই গরু আবারও চলে আসে সাদিক এগ্রোর খামারে। দুদকের অভিযানে সাদিক এগ্রোর বিভিন্ন শেডে পাওয়া যায় সেসব গরু। পুনরায় জব্দ করে পাঠানো হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে। অনুসন্ধান শেষে সাদিক এগ্রো ও প্রাণী সম্পদ অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তার এই নিলামে জড়িত থাকার প্রমাণ পেয়েছে সংস্থাটি। এখন চলছে মামলার প্রস্তুতি। দুদক সূত্র জানায়, যে কোনো মুহূর্তেই হতে পারে মামলা। নিলাম কারসাজিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের অন্তত 3 থেকে 4 জন কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে সংস্থাটি। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ব্রহ্মপুত্র নদে পানি বাড়ায় ময়মনসিংহের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জে 5 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত কয়েকদিনে নদী গর্ভে বিলীন হয়েছে 7টি বসতভিটা, ফসলি জমি ও গাছপালা। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও শতাধিক বসতভিটা। ভুক্তভোগীরা বলছেন, ভাঙন শুরু হলে বছর বছর বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হলেও নেই কার্যকর উদ্যোগ। তবে ব্রহ্মপুত্র নদের ভাঙনের জন্য অপরিকল্পিতভাবে নদ খনন ও অবৈধ বালু উত্তোলনকে দায়ী করছে ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ড। হোসেন আলীর ক্যামেরায় ওবায়দুল হকের রিপোর্ট। চোখের সামনে নদীগর্ভে বিলীন হচ্ছে আশ্রয়স্থল, বসতভিটা। ময়মনসিংহের গৌরীপুরের খোদাবক্সপুর উত্তরপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেকের চোখে মুখে কষ্টের ছাপ। ব্রহ্মপুত্রের ভাঙনের শিকার হয়ে 7 বার হারিয়েছেন বসতভিটা, নদীগর্ভে ফসলি জমিও। এবার আবারও ভাঙনের মুখে তার ভিটে বাড়ি। এরই মধ্যে একটি বসতঘর খুলেও ফেলেছেন, গোয়ালঘরও সরিয়ে নিয়েছেন অন্যত্র। শনিবার রাইতে এরম ভাঙ্গা দিছে, বাড়িঘর মানুষ লিয়ে দৌড়াদৌড়ি করিয়া ফাঁসায় সরাইছি। শেষ বিড়াটা পানছিলাম যে জীবনে লেগে থাকলাম, এটা হইল না। ভাংনামারি ইউনিয়নের খোদাবক্সপুর, ভাটিপাড়া, উজান কাশিয়ারচর গ্রামের 3 কিলোমিটার ও ঈশ্বরগঞ্জের উচাকিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের 2 কিলোমিটার এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। পানি উন্নয়ন বোর্ড বালুবর্তী জিও ব্যাগ ফেলে গত বছর ভাঙন ঠেকানোর উদ্যোগ নিলেও বছর না ঘুরতেই শুরু হয়েছে ভাঙন। এতে অন্তত 7টি ভিটে বাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে নদে। আরও শতাধিক বসতভিটা আছে ভাঙনের ঝুঁকিতে। ভুক্তভোগীরা বলছেন, ভাঙন রোধে নেই কার্যকর উদ্যোগ, স্থায়ী বাঁধ চান তারা। 7 বছর ধরে খালি বাড়ি ভাঙতে আছি খালি আইতে আছি। নিতে নিতে ব্যাগ গাঙ্গ বেরিয়েছে, হায়া বস্তা দিয়ে সানি টানি দেয়, এই সেই করার পরে যত আর আমরা স্থায়ী কিছু পাই না। এই অঞ্চলের 3 কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ীভাবে ব্লক নির্মাণ করে একটা বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। ভাঙনের জন্য অপরিকল্পিত নদ খনন ও অবৈধ বালু তোলাকে দায়ী করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করতেছি যে সব জায়গায় খুব বেশি ভাঙন হয়ে ঘরবাড়ি হুমকির মুখে সেসব জায়গায় কোনো ইমার্জেন্সি কাজ করা যায় কিনা না।
জরুরি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমাদের তরফ থেকে পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে মানুষজন যেন তার ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। আমরা এই বিষয়ে যথেষ্ট কনসার্ন আছি। উজান কাশিয়ারচর গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙনের ঝুঁকিতে রয়েছে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের ৬৯টি ঘর। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। নড়াইল জেলার 10টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত বসতবাড়ি সহ ফসলি জমি। বিস্তারিত জানাতে লোহাগড়ার রামকান্তপুরের মধুমতি পাড়ে আছেন রিপোর্টার সজীব রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। নড়াইল মধুমতি চিত্রা নবগঙ্গা কাজলা নদী দ্বারা বেষ্টিত এই নদী দ্বারা বেষ্টিত এই ছোট ভৌগোলিক যে জেলাটি আছে, এটা কিন্তু মধুমতি যে নদী, এটা একটি বড় একটি নদী এবং এটা খরস্রোতা নদী হওয়ার কারণে প্রতি বছরই কিন্তু তীব্র ভাঙন দেখা দিচ্ছে এই নদীতে। এবং প্রতি বছরই নদী ভাঙার কারণে কিন্তু শত শত বাড়িঘর এখান থেকে বিলীন হচ্ছে। বাড়িঘরের ভিটামাটি সহ জমি, ফসলি যে জমি, এটা হারিয়ে সর্বস্ব হারাচ্ছেন এখানকার যারা স্থানীয় যে পরিবারগুলো আছে তারা। এই নদী ভাঙনে এবার পানি উন্নয়ন বোর্ড 10টি স্থানকে শনাক্ত করলেও এখানে কিন্তু আপনার যে ইউনিয়নগুলো রয়েছে এর মধ্যে 5টি ইউনিয়নের মধ্যে কিন্তু 10টি ছাড়াও আরো প্রায় 8টি স্পটে কিন্তু নদী ভাঙন বেশি পরিলক্ষিত হচ্ছে। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নদী ভাঙার কারণে যে আপনার কিছুটা নদীর বাঁধ যে দেওয়ার ফলেও কিন্তু যে নদী ভাঙন কিন্তু রোধ করা যাচ্ছে না। স্থায়ী যে বাঁধ নির্মাণ, যে নদী শাসনের যে প্রক্রিয়াটা, এটা যে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ যারা আছে আমরা কথা বলেছেন যে পর্যাপ্ত যে অর্থাভাবের কারণে কিন্তু এই মধুমতির ভাঙন প্রতি বছর কাজ করলেও তারা মূলত সেভাবে কিন্তু এখানে কার্যকরীভাবে ভাঙন প্রতিরোধ করতে পারছে না। এবং এখানে যে প্রতি বছরের যে যারা আছে, যে ভুক্তভোগী যারা আছেন, এখানে কিন্তু সর্বস্ব তারা কিন্তু জমি জমা ভিটামাটি সবই হারাচ্ছেন। এখানে একটু জানিয়ে রাখি, 2022-23 অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড এখানে কাজ করেছেন, নদীর ভাঙন রোধে কাজ করেছেন প্রায় 23টি স্পটে তারা কাজ করেছেন প্রায় 19 কোটি টাকার। এবং যে এর আগের বছর অর্থাৎ 21-22 অর্থ বছরে 39টি পয়েন্টে তারা কাজ করেছেন 19 কোটি টাকার। এবং 2022-23 অর্থ বছরে 11,40,00,000 টাকার কাজ তারা করেছেন। কাজ করার পরও কিন্তু এখানে নদী ভাঙন রোধ কিন্তু করা যাচ্ছে না পর্যাপ্ত অর্থের অভাবে। এই ছিল নড়াইলের মধুমতি তীর থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নড়াইলে। ভরা মৌসুম, নেই চালের সংকট, তারপরও নওগাঁর পাইকারি মোকামে সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মিলছে না ধানের ন্যায্য দাম। অথচ হাট থেকে কেনা ধান থেকে চাল উৎপাদনে ভোক্তার কাছে পৌঁছাতে অন্তত 10 টাকা বাড়তি মুনাফা হাতাচ্ছেন ব্যবসায়ীরা। আর খাদ্য বিভাগ বলছে সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে অনুসন্ধান। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। 1 মাস আগেই বুড়ো মৌসুমের ধান কেটে তোলা হয়েছে। ভর মৌসুম, তাই বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এর মাঝে হঠাৎ চলতি সপ্তাহে নওগাঁর পাইকারি মোকামে বস্তাপ্রতি 200 টাকা পর্যন্ত চালের দর বাড়িয়েছেন মিলাররা। মৌসুমের গোড়াতে স্বর্ণপাত জাতের ধান হাটে প্রতি কেজি কেনা হয়েছে 30 থেকে 31 টাকা। এসব ধান মিল পর্যায়ে এনে চাল বের করতে সর্বোচ্চ খরচ যোগ হয়েছে 43 থেকে 44 টাকায়। কিন্তু চাল বিক্রি হচ্ছে পাইকারি মোকামে 53 থেকে 54 টাকা, অর্থাৎ প্রতি কেজি চালে ফারাক রয়েছে 8 থেকে 10 টাকা, যার মুনাফা চলে যাচ্ছে ব্যবসায়ীর পকেটে। এদিকে চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারে। মোটা জাতের 55-52 টাকা কেজির চাল ঠেকেছে 57 থেকে 58 টাকা, আর সরু চাল 70 টাকার উপরে। আগে ছিল 50 টাকা কেজি, 52 টাকা কেজি, এখন 60-65 টাকা কেজি। এত দাম হলে মানুষ কি করে সংসার চালাবে? কোন কঠিন হয়ে যাচ্ছে। চালের বাজারের যখন বাড়তি দরের উত্তাপ, তখন হাটে তোলা ধানের ন্যায্য দর না পাওয়ায় হতাশ চাষিরা। কিনবা গেলে ডবল আর বেচবা গেলে অর্ধেক। ব্যবসায়িকরা তারাই করে, তারা কোটিপতি মানুষ, তারা টাকা দিয়ে ধান হয়তো স্টক বিজনেস করতেছে, তারা করে, কিন্তু আমরা এর কোনো ফল পাই না। কৃষক নেতাদের অভিযোগ, ব্যবসায়ীদের ধান চালের সিন্ডিকেট ব্যবস্থার কারণে ধানে কৃষক আর চালে ঠকছে ভোক্তা। তবে দর বৃদ্ধি নিয়ে ব্যবসায়ী নেতাদের রয়েছে নানা অজুহাত। ট্রাক ভাড়া ছিল 15 টনের উপর, যেটি 17-18 হাজার টাকা, সেটা বৃদ্ধি পেয়ে 28 থেকে 30 হাজার টাকা দাঁড়িয়েছে। এই
পরিবহন ব্যয়টা হচ্ছে এই চাউলের উপরে হচ্ছে বর্তাচ্ছে। ধানগুলা স্বল্প মূল্যে ক্রয় করে তারা মজুত করে এবং এইরকম একটি সময়ের অপেক্ষায় থাকে। এখন সেই মজুতকৃত ধান বাজারে নিয়ে আসছে চাল আকারে এবং অধিক মুনাফা করে সেই চালগুলো এখন বাজারজাত করছে। এ অবস্থায় সুযোগ সন্ধানী ধান চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস খাদ্য বিভাগের। আমরা নজরদারি রাখছি এবং যদি এর সাথে কোনো সিন্ডিকেট বা লোক জড়িত থাকে আমরা আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করব। গেল বুড়ো মৌসুমে জেলায় 12,50,000 মেট্রিক টন ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,60,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মৌসুমের শেষ সময়ে বগুড়ায় ধানের হাটে কমেছে সরবরাহ। এক মাসের ব্যবধানে ইরি, কাটারিভোগ ও মিনিকেট চালের দাম বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত জানাতে ঘোড়াধাপ ধানের হাটে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। ইরি মৌসুমের শেষ সময়ে বগুড়ায় ধানের হাটে সরবরাহ কমায় কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। গেল এক মাসে ধানের মন প্রতি যে সবগুলো ধান বর্তমানে বগুড়ায় বাজারে ধানের হাটে সরবরাহ হচ্ছে, যেমন মিনিকেট, ইরি 33, হাইব্রিড এবং কাটারিভোগ, এই 4 শ্রেণীর যে ধানের জাত রয়েছে সেই ধানের জাতগুলোতে কিন্তু আসলে মন প্রতি 100 থেকে 150 টাকা করে ধানের দাম বৃদ্ধি পেয়েছে। এবং আমরা এখন আছি বগুড়ার ঘোড়াধাপ ধানের হাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে এই ঘোড়াধাপ যে ধানের হাটটি রয়েছে এটি জেলার অন্যতম বৃহত্তম একটি ধানের হাট এবং সকাল থেকে কিন্তু কৃষকরা তাদের যে কষ্টার্জিত ফলানো ও ফসল সেই ধানগুলো কিন্তু এই যে ধানের হাটে নিয়ে আসতে শুরু করেছেন। তারা অটোরিকশায় করে, কেউ আসলে লসি মনে করে বা যে যার মতো যানবাহনে পাচ্ছেন সেটিগুলো করেই তাদের ঘর থেকে কিন্তু হাটে তাদের ধান সরবরাহ করে নিয়ে আসছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের যেই এই আড়তদাররা রয়েছেন সেই আড়তদাররা কিন্তু এই যে হাটের যেই মোকাম সেখানে কিন্তু তাদের কৃষকদের কাছ থেকে ধানগুলো ক্রয় করার পরে সেই ধানগুলো এখানে জমা করছেন। এবং আড়তদাররা যেমনটি বলছেন যে আসলে এখন বর্তমানে বাজারে ইরি 33 জাতের যে ধানটি রয়েছে সেটি কিন্তু 1310 থেকে 20 টাকা মনে তারা ক্রয় করছেন এবং এক মাস আগেও এই ধানটি কিন্তু তারা 1150 টাকায় ক্রয় করেছেন। এবং মিনিকেট জাতের যে ধানটি রয়েছে উন্নত মানের সেটি কিন্তু এখন বাজারে 1460 থেকে 80 টাকায় ক্রয় করা হচ্ছে। এই ধানটিও এক মাস আগে 1310 টাকায় তারা ক্রয় করেছেন। এবং হাইব্রিড জাতের যে ধানটি রয়েছে সেটি কিন্তু তারা এখন আড়তদাররা বা মিলার যারা রয়েছেন তারা 1200 টাকা মন প্রতি আসলে ক্রয় করছেন এবং এক মাস আগেও এই ধানটি তারা 1100 টাকা মনে ক্রয় করেছেন। এবং সর্বশেষ যে কাটারি ভোগ রয়েছে সেই কাটারি ভোগ এখন ধানের হাটে 1420 টাকা মনে বিক্রি হচ্ছে। সেটি কিন্তু এক মাস আগেও 1220 টাকায় মনে তারা কিন্তু আসলে ক্রয় করেছিলেন। তো আড়তদাররা বা কৃষক যারা রয়েছেন তারা যেমনটি বলছেন এটি ইরি মৌসুমের শেষ সময়। এপ্রিল থেকে শুরু হওয়া এই মৌসুম কিন্তু আগামী মাস আগস্ট পর্যন্ত চলবে এবং শেষ ভাগে হওয়ায় কিন্তু ধানের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে করে মিলারদের দাবি তারা আসলে ঠিক ন্যায্য সরকার নির্ধারিত দামে কিন্তু চাল বাজারে সরবরাহ করতে পারবেন না। তো এই ছিল আমার কাছে ধানের হাট থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। আমদানি কমায় নাটোরের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে পাইকারি বাজারে কেজিতে 20 টাকা বেড়েছে দাম। পেঁয়াজের দামের ছাঁচে অসহায় ক্রেতা, এক লাফে কেজিতে দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। সম্প্রতি ভারত থেকে কমেছে পেঁয়াজ আমদানি, সেই সঙ্গে মঙ্গলবার সকালে নলডাঙ্গার সাপ্তাহিক হাটেও চাহিদা অনুযায়ী পেঁয়াজের সরবরাহ ছিল কম। এতে চড়া দামে পেঁয়াজ কিনতে হচ্ছে পাইকারি ব্যবসায়ীদের। প্রতি কেজি পেঁয়াজে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকায়। বেশি দামে কিনা হচ্ছে, আমদানি দেশি পেঁয়াজের বাজার আমদানি কম। পেঁয়াজের আমদানি অনেক কম, মোকামে মাল পাঠাতে হবে, তাই আমরা একটু বেশি দামে কিনছি। পেঁয়াজের দাম বেশি পেতে বাজারে সরবরাহ কমিয়ে মজুত করার কথা অকপটে স্বীকার করেন কৃষকেরা। পেঁয়াজ আছে বাড়িতে 10-15 মণ, আনিছি হবে 2-3 মণ। পেঁয়াজের দাম আপনার হচ্ছে বাড়বে সামনের দিকে,
এই জন্য মানুষ পেঁয়াজ রাখতেছে, এই জন্য আমিও রাখতেছি। আমদানি না করলে পেঁয়াজের দাম কমবে না বলে মনে করছেন আড়তদাররা। ডিসেম্বরের আগে নতুন পেঁয়াজ আসার সম্ভাবনা নাই, তাই বাজারে এখন পেঁয়াজের দাম বাড়তি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর নাটোরে ৪,৫৮৬ হেক্টর জমিতে ৮৯,৫২৯ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। আর শুধুমাত্র নলডাঙ্গা উপজেলাতেই কৃষকদের কাছে মজুত আছে ৪০,০০০ মেট্রিক টন পেঁয়াজ। সময় সংবাদ, নাটোর। আম উৎপাদন কম হলেও দাম চড়া থাকায় চলতি মৌসুমে রাজশাহীতে প্রায় ১৫০০ কোটি টাকার আম বেচাকেনা হবে বলে জানান চেম্বার অব কমার্সের নেতারা। বাড়তি দামের কারণে এবার ক্রেতাদের আম কিনতে হিমশিম খেতে হলেও লাভবান হচ্ছেন বাগান মালিকরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের হাট বানেশ্বর। দিনরাত আড়ত ও বাজারে পাইকারি ও খুচরা আমের বেচাকেনা চলে। তবে গত কয়েক বছরের মধ্যে এবার জেলায় আমের মুকুল কম আসে, তাই তুলনামূলক আমের উৎপাদনও কম হয়েছে। বর্তমানে বাজারে মিলছে খিরসাপাত, ল্যাংড়া, আমরুপালি, হাড়িভাঙ্গা, মল্লিকা, সুরমা ফজলি জাতের আম। তবে ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় বাজারে আমের দাম 2 থেকে 3 গুণ বেশি। আর বিক্রেতা ও বাগান মালিকরা বলছেন আমের উৎপাদন কম হওয়ায় দাম এমন ঊর্ধ্বমুখী। আম বাগানে খুবই কম, 16টা বাগানের ভিতরে 5 বাগানে আম আছে, বাদবাকি বাগানে আম নাই। আম এই বছর ফলন অনেক কম, সে কারণে দামটা একটু বেশি। আম কিনতে আসছি, কিন্তু দেখছি রাজশাহীতে আমার বগুড়াতেই দাম কম। রাজশাহী চেম্বার অব কমার্সের নেতা জানান জেলায় এই মৌসুমে প্রায় ১৫০০ কোটি টাকার আম বেচা কেনা হবে। এখনও যেগুলো আম বাকি আছে সেই আমগুলো কেনা বেচা হলে আমাদের আনুমানিক গত বছরের ন্যায় ১৫০০ কোটি টাকার মতনই আম কেনা বেচা হতে পারে। এদিকে ফল গবেষক বলছেন উৎপাদন কম হলেও আশানুরূপ দাম পাওয়ায় এবার লাভবান হবেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। ব্যাগিংগুলো করে ফেলে তাহলে হয়তো এই আমগুলা সুন্দরভাবে তারা বাজারজাত করতে পারবে এবং মানুষ ভোক্তারাও এটা ভালো আম পাবে। জেলায় ১৯,৬০২ হেক্টর জমির বাগানে ২,৬০,১৬৫ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাঙামাটির পাহাড়ি গ্রামে উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি নিয়ে রাস্তার পাশে বিক্রি করছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। বিস্তারিত জানাতে শহরের টিএনটি এলাকায় আছেন রিপোর্টার হেফাজত সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। পানি আছে, দেখো পানি। রাঙামাটির যে পাহাড়ি বাজার আছে, এই বাজারগুলোতে আসলে আমরা এখানে দেখানোর চেষ্টা করব কি কি ধরনের পণ্য বিক্রি হয়। আপনারা জানেন যে রাঙামাটির যে এখানে সাতছড়ি এবং তার আশেপাশের যে এলাকাগুলো আছে, সেসব এলাকার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় মানুষজন আছেন, তারা আসলে এখানে তাদের যে বাসাবাড়ি অথবা জুমে যে সকল পণ্যগুলো উৎপাদিত হয়, সেই সকল পণ্যগুলি এখানে নিয়ে আসেন। বা আবার আমরা দেখতে পাই যে অনেকেই যে সকল পাহাড়ে বিভিন্ন যেসব ধরনের সবজিগুলো আসলে পাহাড়ি সম্প্রদায়ের খুব বেশি পছন্দ থাকে, সেই সকল সবজিগুলো আসলে এই ভোরের এই বাজারে তারা এখানে নিয়ে আসেন রাঙামাটির টিএনটি এলাকায়। এই বাজারটির ব্যাপ্তি যদি আমি বলি তাহলে প্রায় এই রাঙামাটি চট্টগ্রাম সড়কের প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়ে এই বাজারগুলো হয়। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে এক ধরনের বাঁশ আসলে বাজারে দেখা যাচ্ছে। এই বাঁশগুলো আসলে আমরা যেগুলো সচরাচর যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে চিকেন বা ফিশ ব্যাম্বো যেগুলো খুব পরিচিত হয়ে থাকে, সেই সকল যে খাবার মুখরোচক খাবারগুলো আছে, সেই সকল খাবারগুলো আসলে এই বাঁশের মাধ্যমে রান্না করা হয়। এছাড়াও এখানে দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের লতার মতো পেঁচি আছে, যেগুলোকে আসলে স্থানীয়ভাবে তারা বলা হয়। এই তারাগুলো এখানে খুব এখানকার মানুষ এগুলো খুব খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় খাবার। এছাড়াও বিভিন্ন ধরনের পাহাড়ি শাকসবজি এখানে রয়েছে। এছাড়া যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বাসায় যে সকল ফল উৎপাদিত হয়, যেমন এখানে দেখা যাচ্ছে কলা, জাম্বুরা, এগুলো
এখানে বিক্রি করা হচ্ছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এখন যেহেতু বর্ষা মৌসুম চলছে, বাজারে ইতিমধ্যে যে সুস্বাদু বাঁশকরল, সে বাঁশকরল উঠতে শুরু করেছে। সেসব বাঁশকরল আসলে এই বাজারেই বিক্রি হচ্ছে। যদিও আজকে সকাল থেকে বেশ মাঝারি মাত্রার বৃষ্টি হচ্ছে, বাজারে এখনো প্রত্যাশিত আসলে যে ধরনের ক্রেতা আসার কথা সে ধরনের ক্রেতা এখনো এসে বাজারে উপস্থিত হয়নি। তবে বিক্রেতারা তাদের উৎপাদিত যে সকল পণ্য সামগ্রী আছে সেই সকল পণ্যগুলো নিয়ে এসে উপস্থিত হয়েছে। তো রাঙামাটিতে এখানকার এই বাজারের আরেকটি বৈশিষ্ট্য যদি আমি বলে থাকি, এই বাজারের যে সকল বিক্রেতা আছে, বিক্রেতাদের 90% আসলে নারী, যারা জুমিয়া সম্প্রদায় বা পাহাড়ি সম্প্রদায়, তারা এই বাজারে আসেন এবং তাদের উৎপাদিত পণ্য এনে এখানে বিক্রয় করে থাকেন। আর এই বাজারের আরেকটি বৈশিষ্ট্য যদি আমি বলে থাকি, সেটা হলো যে এখানে যে সকল পণ্যগুলো উৎপাদিত হয় সে সকল পণ্যগুলো আসলে একেবারেই ফ্রেশ পণ্য, যেগুলি একদম গ্রাম থেকে এসে সরাসরি বাজারে ওঠে এবং এই বাজার থেকে তারা সেগুলো ক্রয় করতে পারে। আরেকটা বিষয় আমরা এখানে জানিয়ে রাখি যে এই বাজারগুলোতে আসলে তো রাঙামাটির এখানকার যে সকালে ভোরের বাজার, এখানে রাঙামাটিতে সেই বাজার এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে। আষাঢ়ে বড় বড় ইলিশের পসরা পদ্মা পাড়ের মাওয়ায়। ইলিশের স্বাদ নিতে ভোরে হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। ঝাঁকে ঝাঁকে ইলিশের পসরা, এই মাওয়ার যে সবচেয়ে বড় সকালের হাট, সেই হাটটিতে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসছেন। তারা ইলিশের স্বাদ নেবার জন্য কিন্তু এখানে হুমড়িকে পড়েছেন। আপনারা লক্ষ্য করছেন যে পুরো বাজার জুড়ে কিন্তু মানুষ, তারা কিন্তু এই ইলিশ ঘিরে যে ভিড় করছেন। আপনারা দেখছেন যে বড় আকারের যে ইলিশ, এই ইলিশগুলো কিন্তু দাম হাঁকা হচ্ছে 2500 টাকা, 2200 টাকা থেকে এই 2500 টাকা কেজি দরে কিন্তু ইলিশ বিক্রি হচ্ছে। তো সরবরাহ ভালো থাকলেও কিন্তু চড়া দাম। তারা বলছেন যে চাহিদা বেশি থাকবার কারণে কিন্তু দাম বেড়েছে এবং এইখানকার যে ইলিশের পর্যটন জোন, সেখানে কিন্তু হোটেলগুলোতে প্রচুর ইলিশের চাহিদা। আর সেই চাহিদার কারণে কিন্তু এখানে এই টনে টনে ইলিশ বিক্রি হচ্ছে এবং সেই ইলিশগুলো যে এখানকার পদ্মার ইলিশ, তার বাইরেও কিন্তু নানা অঞ্চলে ইলিশ রয়েছে। সেই আকার বেঁধে কিন্তু ইলিশের দামের তফাৎ রয়েছে এবং এই ইলিশের হাটটিতে যে এখানকার বেচা কিনা, তারা বলছেন যে একেবারে ফজরের নামাজের পর থেকে কিন্তু বেচা কিনা শুরু হয় এবং নৌকা ভরে কিন্তু এখানে যে জেলেরা তারা ইলিশ নিয়ে আসেন, সেই ইলিশগুলো কিন্তু এখানে পসরা সাজানো হয় এবং এখানকার যে আড়তটি রয়েছে প্রায় 50 বছর প্রাচীন এই আড়ত এবং এই আড়তটি কিন্তু এই পদ্মার যে ইলিশ, সেই ইলিশকে ঘিরেই এই আড়তটি এখানে বসেছে এবং পদ্মা সেতুর কারণে আড়তটি স্থানান্তরিত হয়েছে এবং এই একেবারে পদ্মা সেতুর মা প্রান্তের যে পাদদেশে, সেই পাদদেশের এখানে কিন্তু বেচা কিনার জৌলস বেড়েছে এবং পদ্মা সেতুর কারণে অনেক দূর দূরান্তের পাইকাররা এখানে আসছেন। আবার অনেক কিন্তু মাছ বিক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু এই নৌপথ এবং সড়ক পথে মাছ নিয়ে এখানে আসছেন এবং এই ইলিশের সাথে কিন্তু অন্যান্য মাছেরও এখানে পসরা বসে এবং সেই দেশীয় প্রজাতির মাছগুলোর যে পসরা, সেই পসরা ঘিরেই কিন্তু পাইকারদের আনাগোনা। একই সঙ্গে কিন্তু অনেক শৌখিন ক্রেতা এখানে আসেন, রাজধানী ঢাকা সহ নানা অঞ্চল থেকে তারা এখানে এসে ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন এবং এই ফ্রেশ ইলিশ নেবার জন্য কিন্তু এখানে আসেন। কিন্তু অনেকেই কিন্তু প্রতারিত হন বলে অভিযোগ রয়েছে যে পদ্মার ইলিশ বলে কিন্তু অন্য অঞ্চলের উপকূলীয় ইলিশও ধরিয়ে দেওয়া হয়। কিন্তু এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে সব
যে এখানকার ব্যবসায়ী আছে সবাই কিন্তু একরকম নয়। তারপরেও তারা বলছেন যে এখানে জেলা মৎস্য অফিস থেকে যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু যথাযথ নয় এবং এখানে মা ইলিশ সংরক্ষণ এবং ঝাটকা নিধন বন্ধের ব্যাপারে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে কিন্তু ইলিশের যে উৎপাদন সেটি বেড়েছে এই জেলায়। এবং এখানে যে কারেন্ট জাল, সেই কারেন্ট জালের দাপটের কারণে কিন্তু ইলিশের নানা রকম উৎপাদন ব্যাঘাত হচ্ছে এবং দেশের সবচেয়ে বড় যে কারেন্ট জাল ফ্যাক্টরি সেটি কিন্তু মুন্সিগঞ্জের এই মুক্তারপুর অঞ্চলে, এবং সেই কারেন্ট জাল ফ্যাক্টরিগুলোর কারণে কিন্তু ইলিশ নিধন হচ্ছে বেশি এবং এখানকার যে ইলিশ উৎপাদন সেটি আরও কয়েকগুণ বাড়িয়ে দেওয়া যাবে যদি এই কারেন্ট জাল বন্ধ করা হয়। রাত ভরে কিন্তু এখানকার জেলেরা জাল ফেলতে পারছে না এই কারেন্ট জালের কারণে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মাওয়া ইলিশের হাটের সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের মাওয়ায়। ভোরের সময় আরও থাকছে। 7 বছর আগে ব্লাড সেল সেপারেটর সরকারি অনুদান পায় রাজশাহী রেড ক্রিসেন্ট। 2 কোটি টাকা যন্ত্র চলেনি একদিনও, দেওয়ার সময় ছিল নষ্ট, দাবি সংশ্লিষ্টদের। এবং ড্রেজার বসিয়ে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলন। সিরাজগঞ্জে নলকায় অভিযোগের তীর প্রভাবশালীদের দিকে। রাস্তা ভেঙে দুর্ভোগ শিক্ষক শিক্ষার্থী এলাকাবাসীর। বাংলাদেশ সেনাবাহিনীতে সামরিক শক্তি বাড়াতে ভারত থেকে 11টি মাইন প্রোটেক্টেড ভেহিকল আমদানি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ভারতের পেট্রোপোল বন্দর হয়ে এসব মাইন প্রোটেক্টেড ভেহিকল বেনাপুল বন্দরে প্রবেশ করে। বুধবার দুপুরে খালাস হবে বন্দর থেকে। এদিকে যানবাহনগুলোর সুরক্ষায় নিরাপত্তা বাড়িয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ। মাইন প্রোটেক্টেড ভেহিকলগুলো সারি বেঁধে বন্দরে প্রবেশ করলে যানবাহন দেখতে সীমান্তে ভিড় জমায় উৎসুক জনতা। আমরা এই সেনাবাহিনী গাড়ি এই যে ভারত থেকে এসেছে আমরা কোনোদিন দেখিনি, তাই আমরা এই গাড়িগুলো দেখতে আসলাম। যে 11টি মাইন প্রোটেক্টিভ ভেহিকেল আমদানি হলো, এতে আমরা মনে করছি যে দেশের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার হবে। কাস্টমস এবং বন্দরের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে যত দ্রুত সম্ভব বন্দর থেকে খালাস প্রদানে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে। 17 বছরে ব্যবহার করা হয়নি সরকারি ভবন। পরিত্যক্ত অবস্থায় থাকায় বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবনটি। সংস্কারের জন্য বিভিন্ন দফতরে গত 3 বছরে বারবার চিঠি দিলেও মেলেনি কোনো সমাধান। আল মামুনের পাঠানো তথ্য, রুকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। সরকারি ভবনের সামনে চড়ানো হচ্ছে গবাদি পশু। ভেঙে গেছে পিলার সহ বিভিন্ন অবকাঠামো। অপরিচ্ছন্ন ও পরিত্যক্ত ভবনে ভুতুড়ে পরিবেশ। 2007 সালের 5 এপ্রিল উদ্বোধন করা হয় নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন। তবে এরপর থেকে কোনো কার্যক্রম শুরু না হওয়ায় বর্তমানে ভবনটি পরিত্যক্ত। এর মধ্যে 3 দফায় বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে মূল অবকাঠামোটি। স্থানীয়রা জানান, মাঝে মধ্যে ছোট সালিশের কাজ হয় এ ভবনে। এছাড়া প্রশাসনিক সব কাজ করতে হয় 6 কিলোমিটার দূরের সিংড়া থানা মোড়ের পুরাতন ভবনে। এতে ভোগান্তিতে পড়তে হয় তাদের। আমার এখানে তো কোনো কাজ, আমার যে কোনো কাজ করতে গেলে সিঁড়ে দেওয়া লাগে। ছোটখাটো বিষয় ব্যাপারে মনে হয় এই জায়গায় বসি। সংস্কারের জন্য বিভিন্ন দফতরে গত 3 বছরে বারবার বর্তমান চেয়ারম্যান চিঠি দিলেও মেলেনি কোনো সমাধান। আমার ভবনটি যদি সংস্কার যুক্ত হয় এবং অফিস করার মতো পরিবেশ হলে ইনশাআল্লাহ অবশ্যই আমি ওখানে বসে অফিস করব। আর জেলা প্রশাসক বলছেন, নতুন মডেলের ভবন নির্মাণের পরিকল্পনা চলছে। আমরা চেষ্টা চালাচ্ছি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এখানে নতুন মডেলের নতুন একটি ভবন তৈরি করে দেওয়ার জন্য। 1997 সালে তাজপুর ইউনিয়নের একটি অংশ নিয়ে গঠন হয় সিংড়া পৌরসভা। আর নতুন এ ভবনটি নির্মাণে ব্যয় হয় 80 লাখ টাকা। সময় সংবাদ, নাটোর। টেন্ডার প্রক্রিয়া শেষে 3 বছর পর কাজ শুরু। এরপর 4 বছরে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও শুরু হয়নি জয়পুরহাট শহরের প্রধান সড়কে 2 লেন থেকে 4 লেনে উন্নতিকরণের কাজ। সড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ এখনও শেষ না হওয়ায় সামান্য বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। এতে যানজটে নাকাল হচ্ছেন শহরবাসী। তবে মেয়াদ বাড়িয়ে আগামী বছরের মধ্যে কাজ শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট।
দুই পাশ জলাবদ্ধ, মূল সড়কে যানজট, দীর্ঘ সময় অপেক্ষা করে ভোগান্তিতে যাত্রীরা। জয়পুরহাট শহরের 0 পয়েন্ট থেকে হারাইল মোড় পর্যন্ত 2.5 কিলোমিটার সড়ক 2 লেন থেকে 4 লেনে উন্নীত করার টেন্ডার প্রক্রিয়া শেষ হয় 2020 সালে। একটি প্রতিষ্ঠানকে ড্রেন নির্মাণ ও আরেকটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয় সড়ক প্রশস্ত করার কাজ। অথচ 4 বছর পর গত জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো শুরুই হয়নি সড়ক প্রশস্তকরণের কাজ, আর ড্রেন নির্মাণের কাজও চলমান। এ কারণে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, এতে যানজটে নাকাল হচ্ছেন শহরবাসী। দুই পাশে এই রাস্তার ড্রেনেজ ব্যবস্থা কমপ্লিট হয় নাই, খুব দুর্ভোগ অবস্থা। বর্ষাকালে কাদা বৃষ্টি এগুলা ছোট ছোট বেবিদের জন্য ঝুঁকিপূর্ণই আমি মনে করি। বড় বড় যারা চেয়ারে বসে আছে আমার মনে হচ্ছে তারা ঘুমিয়ে আছে, এদের দেখার মতো কেউ নাই। এই রাস্তার যে একটা অভিভাবক আমরা খুঁজে পাচ্ছি না। অবশ্য সড়কের কাজে দেরির জন্য ড্রেন নির্মাণকারী ঠিকাদারকে দোষছে অপর প্রতিষ্ঠান। পৌরসভার ড্রেন ছিল, পৌরসভার ড্রেনের সাথে মার্চ করে এই সব কিছু কম্বিনেশন, পৌরসভার সাথে কম্বিনেশন করে কাজটা করা লাগছে। ডিউটি কারণে দেরি হয়ে গেছে, ড্রেনের কাজটা দেরি হয়েছে, ড্রেনের কাজ দেওয়া হতে রাস্তার কাজটাও দেরি হয়েছে। প্রকল্পের মেয়াদ 2025 সালের জুন পর্যন্ত বাড়িয়ে কাজ শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। ড্রেন নির্মাণ ও স্থাপনা অপসারণ এবং ইউটিলিটি অপসারণ জনিত সমস্যার কারণে রাস্তা নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি। আশা করছি এই অর্থবছরে নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। সড়ক বিভাগের তথ্য মতে সড়ক প্রশস্ততার জন্য 25 কোটি টাকা ও দুই পাশে ড্রেন নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। সিরাজগঞ্জের নলকায় ফুলজোর নদীতে প্রকাশ্যে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা, আর তা বিক্রির জন্য প্রতিনিয়ত ট্রাকে বহন করায় ভেঙে গেছে নদীর পাশের সড়কের বিভিন্ন স্থান। এতে স্থানীয় কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসীর যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই অবস্থায় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে দায়িত্ব শেষ প্রশাসনের। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছে অমিত সেন। সিরাজগঞ্জের রায়গঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে ফুলজোর নদী। এই নদীর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গুরুত্বপূর্ণ নলকা সেতুর পাশে বিভিন্ন স্থানে একাধিক ড্রেজার বসিয়ে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। আর উত্তোলিত বালু স্তূপ করে রাখা হচ্ছে নদীর দুপারের ফসলি জমিতে। প্রতিদিন নদীর পাশের পাকা সড়ক দিয়ে বালু ভর্তি অসংখ্য ট্রাক চলাচল করায় ভেঙে গেছে সড়কের বিভিন্ন অংশ। এতে স্থানীয় ফুলজোর ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থী আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষকে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমাদের কলেজের আসার মেইন রাস্তা, সেই রাস্তাটা যদি এবড়ো থেবড়ো অবস্থায় আছে, এই রাস্তার কারণে এই মানুষগুলো, এই দিকের মানুষগুলো যেমন আসতে পারে না, অসুবিধা ভোগ করছে, পাশাপাশি ওই দিকে যত স্টুডেন্ট আছে এদিক সেদিক যাচ্ছে এই রাস্তার কারণে। বালু তোলেও অনেক দিন ধরে সব গ্রামের মানুষ কেউ ভয় পায়া চুপ করে থাকে, কেউ টেহা খায়। ফুলজোর নদীতে সরকার অনুমোদিত কোনো বালিমহল নেই বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এইগুলি আসলে আমাদের নদী খননের সাথে সম্পর্কিত না, এগুলি একেবারেই লোকাল কিছু দুষ্কৃতিকারী রয়েছে, তারা বিভিন্ন সময় এই বালুগুলো উত্তোলন করে অন্যায়ভাবে বিক্রি করে থাকে। উপজেলা প্রশাসনের সভায় অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য বলা হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। তবে দ্রুত অভিযান পরিচালনার আশ্বাস দেন জেলা প্রশাসক। আইন শৃঙ্খলা মিটিংয়ে যখন কথা হয়েছে, আমাদের সংসদ সদস্য সহ সকলেই এই বিষয়ে একমত হয়েছে যে আমরা এখানে এগুলো বন্ধ করে দেব। যদি অবৈধ ড্রেজার থাকে তাহলে সেটার বিরুদ্ধে আমরা অভিযান করব, কোনো সমস্যা নেই। সিরাজগঞ্জ জেলায় সরকার অনুমোদিত বৈধ বালিমহল রয়েছে 5টি, যার মধ্যে 4টি বালিমহল থেকে ইজারার মাধ্যমে সরকারের রাজস্ব আদায় হয়েছে 10,50,55,000 টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। 7 বছর আগে রক্তে উন্নত প্রযুক্তির মেশিন, ব্লাড সেল সেপারেটর সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি সরকারের কাছ থেকে অনুদান পায় রাজশাহী রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র। প্রায় 2 কোটি টাকায় কেনা সেই যন্ত্র স্থাপনের পর একদিনও চলেনি। ঠিকাদার প্রতিষ্ঠান সরবরাহের পরও থেকেই মূলত ব্লাড সেল সেপারেটর যন্ত্রটি নষ্ট। গত 7 বছর ধরে তদবির করেও করা যায়নি মেরামত বা সচল। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য খাতের একটি প্রভাবশালী সিন্ডিকেট নষ্ট যন্ত্রাংশ দেয়ায় নেওয়া যায়নি কোনো ব্যবস্থা। হাবিবুর রহমান পাপ্পু ও আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। রোগভেদে এক এক রোগীর জন্য লাগে রক্তের এক এক উপাদান। এক ব্যাগ রক্তই ব্যবহার করতে পারে কয়েকজন। যেমন অগ্নিদগ্ধ রোগীর রক্তরস বা প্লাজমা দিলেই চলে। রক্ত স্বল্পতায় রক্তকণা বা প্যাকড সেল, ডেঙ্গুর জন্য প্লাটিলেট, থ্যালাসমিয়া রোগীদের দিতে হয় লোহিত রক্তকণা বা রেড সেল।
এক্ষেত্রে রক্তের এই উপাদানগুলো আলাদা ও সংরক্ষণ করতে প্রয়োজন হয় আল্ট্রা লো ডিপ ফ্রিজ, সেল সেপারেটর মেশিন, প্লাজমা এক্সট্রাক্টর, প্লাটিলেট ইনকিউবেটরের মতো যন্ত্রপাতি। প্লাজমাটাকে ওই সেপারেটরের মাধ্যমে আমরা আলাদা করে নিলে তাহলে আপনার দুই জায়গায় কাজ করা। রাজশাহী নগরীর হেতেমখা এলাকায় অবস্থিত রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র 2017 সালে সরকারি অনুদানে এই রক্তকেন্দ্রের ল্যাবে স্থাপিত হয় প্রায় 2 কোটি টাকা ব্যয়ের ব্লাড সেল সেপারেটর সহ অন্যান্য যন্ত্রপাতি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সরবরাহের পর থেকেই ব্লাড সেল সেপারেটর যন্ত্রটি নষ্ট। গত 7 বছর ধরে তদবির করেও করা যায়নি মেরামত বা সচল। ঠিক আছে, আমার উপরে বিশ্বাস করে ছেড়ে দেন, আমি নিয়ে যাচ্ছি, আমি ঠিকঠাক করে আবার এসে আমি নিজেই লাগিয়ে দিয়ে যাবো। এখন পর্যন্ত উনি আর সাক্ষাৎ দেন। সেই সময় যারা ডিল করেছিল রেড ক্রিসেন্টের ব্লাড সেন্টারে, যেটা হেডকোয়ার্টার আমাদের, সেখান থেকেও তারাও যোগাযোগ করে আর কোনো পাত্তা করতে পারে নাই, যার ফলে আমাদের এই একটি সেলফ সেন্টার অকেজে পড়েই আছে। সংশ্লিষ্টদের ভাষ্য, স্বাস্থ্য খাতের একটি প্রভাবশালী সিন্ডিকেট ব্লাড সেল সেপারেটর সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি সরবরাহ করেছিলেন। অচল জিনিসগুলো দিয়েই রেড ক্রিসেন্টের সাথে একটা অসাধু চক্র ব্যবসা করেছে। সরকার যেমন এই কাজের সফলতার মুখ দেখেনি সরকারি এই উদ্যোগের, তেমনিভাবে রেড ক্রিসেন্টও তার কাজের সফলতার কোনো বিষয়গুলো দেখেনি, ব্যর্থ হয়েছে। সরকারি অনুদানকৃত মালামাল হওয়ায় রেড ক্রিসেন্টের রাজশাহী নগর শাখা সরাসরি আইনগত ব্যবস্থা নিতে পারেনি। তবে তারা প্রতিষ্ঠানটির প্রধান ইউনিটকে বছরের পর বছর বিষয়টি অবগত করে আসছেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমঝোতা স্বাক্ষরও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নগদ অর্থের ঝক্কি মেটানো সহ দ্রুত সেবা মিলবে এমন আশায় এই উদ্যোগে খুশি শিক্ষার্থীরা। উপাচার্য জানায়, চলতি বছর পুরো প্রক্রিয়া শেষে আগামী বছর থেকে মিলবে সুফল। শাহিন আলমের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুস সালাম। প্রযুক্তি ও শিল্প বিপ্লবের এই যুগে পুরনো সবকিছুই বদলে যাচ্ছে দ্রুত, বদলাচ্ছে মুদ্রা এবং লেনদেনের ধরনও। সেই পরিবর্তিত বিশ্বের সাথে তাল মেলাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ক্যাশলেস সোসাইটি হিসেবে রূপান্তরে শুরু হয়েছে কর্মযজ্ঞ, যার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ নিয়ে সম্প্রতি তারা বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। শুরু হয়েছে ক্যাম্পাসে মুদ্রাবিহীন লেনদেনের প্রাথমিক কাজ। ডিজিটাল মাধ্যমের লেনদেন সহজ ও নিরাপদ করতে নানা প্রক্রিয়া যাচাই বাছাই করছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বলছেন, ভর্তি ও পরীক্ষার সময় লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেওয়ার বিপরীতে ক্যাশলেস লেনদেন চালু হলে দারুণভাবে উপকৃত হবেন তারা। আমি আমার ব্যাংকে ব্যালেন্স আছে কিনা এটা চেক করলে হচ্ছে, বা আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আমি যদি হচ্ছে আমার ব্যাংকে একটা অ্যামাউন্ট ঢুকিয়ে দিই, তাহলে আমি হচ্ছে পুরো মান্থ বা আমার পুরো সেমিস্টারটা নিয়ে আমার আর কোনো হ্যাসেল নেওয়া লাগতেছে না। আমি যখন বিকাশে বা রকেটে পেমেন্ট করতে পারছি, আসলে আমাদের ভোগান্তিটা কিছুটা কমবে। ভর্তি ফি এবং অন্যান্য যত কিছু আছে আমরা যাবতীয় সব কিছু আমরা ক্যাশলেস মাধ্যমে ইউজ করে আমরা করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে আমরা শিক্ষার্থীরা উপকৃত হব। উপাচার্য জানান, আধুনিক এই পদ্ধতি চালু হলে শিক্ষার্থীরা একটি কার্ডের মাধ্যমে সব ধরনের কাজ করতে পারবে। সব কিছু পকেটে নিয়ে চলার দরকার নেই, একটা কার্ড থাকবে, একটা কার্ডে তার সব কিছু থাকবে, আইডি থেকে শুরু করে সকল পরিচয়, ব্যাংকের লেনদেন সব কিছুই। তো আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। 1953 সালের 6 জুলাই মাত্র 161 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। বর্তমানে 12টি অনুষদে ও 59টি বিভাগের অধীনে প্রায় 26,000-এর বেশি শিক্ষার্থী এই ক্যাম্পাসে অধ্যয়নরত। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। প্রাকৃতিক জলাধারের পানি ব্যবহার করে সেচ নিশ্চিত করা হবে শুষ্ক মৌসুমে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে পূর্ণ খনন করা হচ্ছে 38 কিলোমিটার খাল, একটি পুকুর ও 2টি বিল। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের 40 ভাগ কাজ। নির্ধারিত সময়ে কাজ শেষ হলে আগামী বছর থেকে বছর জুড়ে সেচের পানি মিলবে 5 উপজেলার সব জমিতে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। পুনঃখনন করা হয়েছে মৃতপ্রায় খাল, প্রবাহ বাড়ানোর সঙ্গে স্থাপন করা হচ্ছে পানি তোলার জন্য পাম্প। প্রাকৃতিক জলাধারের পানি ব্যবহার করে সেচ বাড়ানোর লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কাজ করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA। পানি সরবরাহের জন্য উৎস হিসেবে ধরা হয়েছে মহানন্দা ও পুনর্ভবা নদীকে। নদী থেকে পানি এনে জলাধারের সংরক্ষণের জন্য পুনঃখনন করা হচ্ছে 38 কিলোমিটার খাল, একটি পুকুর এবং 2টি বিল। এসব উৎস থেকে 148 কিলোমিটার পাইপলাইন দিয়ে কৃষি জমিতে পানি সরবরাহ করা হবে। এজন্য পাইপলাইনের
পাশাপাশি স্থাপন করা হচ্ছে সোলার প্যানেল চালিত ৯৮টি পাম্পও। কৃষক বলছেন প্রকল্প বাস্তবায়ন হলে সেচ খরচ কমার পাশাপাশি আবাদ বাড়বে অনাবাদি জমিতে। পয়সা খরচ করলেও পানি পাওয়া যায়, এটাতে আমাদের পানি থাকলে, পানি পাইলে ফসল দ্বিগুণ হবে। কৃষকের প্রচুর পরিমাণ সুবিধা হবে, যে কোনো ফসল করার পক্ষে কিন্তু সুবিধা হবে। সবকিছু যে ভাবে দেখছি সেখানে যদি ঘাপলা না থাকে বা না থাকে তাহলে আশা করা যায় যে মানুষ খুব বড় উপকৃত হবে। বিএমডিএ কর্তৃপক্ষ জানায় এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের ৪০% কাজ। সম্পূর্ণ কাজ শেষ হলে বন্ধ করে দেয়া হবে জেলার সব ভূগর্ভস্থ পানি উত্তোলনকারী পাম্প। এটা সবচেয়ে বড় উপকার দিক হলো যে আমরা সারফেস ওয়াটার এখানে ইউজ করব এবং গ্রাউন্ড ওয়াটার যেটা উত্তোলন করা হতো আগে সেটাকে স্টপ করে দেওয়া হবে। প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের জুনে। এতে ব্যয় ধরা হয়েছে ১৭০ কোটি টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এবার দেশের বাইরের খবর জানাতে যুক্ত হচ্ছেন ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ তানভীর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক এবং মানসিক সুস্থতা নিয়ে ওঠা প্রশ্নের জেরে বিপাকে ডেমোক্র্যাট শিবির। তার প্রার্থিতা প্রত্যাহার নিয়েও দাবি উঠেছে নানা মহলে। এ অবস্থায় প্রেসিডেন্টের পক্ষে সাফাই গাইলেন হোয়াইট হাউস। দাবি করেছে বাইডেন কোনো রোগে আক্রান্ত নন। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মনে করেন প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন না বাইডেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই বাইডেন নানা সময়ে এলোমেলো কথা, ঝিমিয়ে পড়া, সিঁড়িতে হোঁচট খাওয়া সহ বিভিন্ন অসংলগ্ন কাজের মধ্য দিয়ে আলোচনার জন্ম দিয়ে চলেছেন। তবে গত ২৭ জুন যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিতর্কে ট্রাম্পের বিপক্ষে বাইডেনের ভরাডুবির পর তার বয়স এবং তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কতটুকু সমর্থ তা নিয়ে শুরু হয় আলোচনা। এমনকি বাইডেনের নিজের দল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের অনেকেই তার সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেন। এ অবস্থায় বাইডেন সরে দাঁড়াবেন কিনা এমন প্রশ্ন ওঠে, যদিও মার্কিন প্রেসিডেন্ট বারবার বলছেন তিনি সরে দাঁড়াবেন না। বাইডেনের সুস্থতা নিয়ে সংশয় আরও বাড়িয়ে দিয়েছে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন। এতে বলা হয়েছে পার্কিনসন রোগের এক চিকিৎসককে গত বছর থেকে এ পর্যন্ত ৮ বার হোয়াইট হাউসে ঢুকতে দেখা গেছে। এতে করে সবার মনে তার মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ আরও বেড়ে গেছে। তবে সোমবার বাইডেনের পক্ষে সাফাই গাইল হোয়াইট হাউস। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ারকে জিজ্ঞেস করা হয় বাইডেনের মস্তিষ্কজনিত রোগ পার্কিনসনের চিকিৎসা চলছে কিনা। এমন প্রশ্নের জবাবে পিয়ারে বলেন চিকিৎসা চলছে না। এদিকে বাইডেনকে ডেমোক্রেট কয়েকজন শীর্ষস্থানীয় নেতা সমর্থন পুনর্বহালের কথা জানিয়েছেন। এছাড়া সোমবার বাইডেন ডেমোক্রেট দলের দাতাদের সমর্থন পেতে ফোনে কথা বলেন। এক দাতা সিবিএস নিউজকে জানিয়েছে বাইডেন বলেছেন সেপ্টেম্বরে দ্বিতীয় বিতর্কের সময় তিনি প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে আক্রমণের পর আক্রমণ করবেন বলে জানিয়েছেন। এদিকে ট্রাম্প বলেছেন তিনি মনে করেন না যে বাইডেন প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন। দল কিংবা দলের বাইরে কারো কোনো কথা আমলে না নিয়ে বাইডেন শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবেন বলেই মনে করেন ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে সোমবার ট্রাম্প আরও বলেন বাইডেন যদি সরে দাঁড়ান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তার জায়গায় আসতে পারেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সরকারের কঠোর অবস্থানের পরও অভিবাসীদের দুর্ভোগ কমাতে একের পর এক আদেশ দিচ্ছেন পর্তুগালের সর্বোচ্চ আদালত। রেসিডেন্স পারমিট আবেদনের ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত না দিলে সংশ্লিষ্টদের জরিমানার হুঁশিয়ারিও দিয়েছেন সুপ্রিম কোর্ট। অভিবাসন ইস্যুতে বিচারকদের এমন আদেশকে যুগান্তকারী বলছেন রিটকারী আইনজীবী তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ সময় ধরে কৃষি সহ পর্তুগালের বিভিন্ন খাতে অবদান রয়েছে অভিবাসীদের। তবে তাদের চাপ বাড়ায় জুনের প্রথম সপ্তাহে অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ৪১টি পরিবর্তন এনে রাতারাতি অধ্যাদেশ জারি করে দেশটির সরকার। এর বাস্তবায়নের পরপরই অনিশ্চয়তায় পরে দেশটিতে প্রবেশ করেও সে সময় চলমান বৈধকরণ প্রক্রিয়া শুরু করতে না পারা বিপুল সংখ্যক অভিবাসীর ভবিষ্যৎ। সেই সঙ্গে আবেদনের পর রেসিডেন্স পারমিট পেতে বা নবায়নেও দীর্ঘসূত্রিতার অভিযোগ ছিল সংশ্লিষ্টদের বিরুদ্ধে। তবে অভিবাসীদের দুর্দশা কমাতে পর্তুগালের সর্বোচ্চ আদালতের ভূমিকা ছিল বরাবরই প্রশংসনীয়। সবকিছু ঠিক থাকলেও রেসিডেন্স পারমিট ইস্যুতে উদাসীনতা বা দীর্ঘসূত্রিতার অভিযোগের প্রায় সব রায় এসেছে অভিবাসীদের পক্ষে। এবার কঠোর অবস্থানে দেশটির সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আবেদনের ৯০ দিনের মধ্যে রেসিডেন্স পারমিট বিষয়ে সিদ্ধান্ত না দিলে সংশ্লিষ্টদের জরিমানা করা হবে মর্মে আদেশ দেন ট্রাইব্যুনালের ১০ জন বিচারক। বিচারকদের এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলছেন রিটকারী আইনজীবী।
the matters of the residence card must be solved quickly. Actually, the judges in the Supreme Court, they are very clear when they mention that in 19 days, the files must be decided. And this decision, it's a unique decision. It's a unique decision because for the first time in Portugal, 10 judges, I mean all the judges of the Supreme Court, decide in favor of the immigrants. কোনো পূর্ব ঘোষণা আলোচনা ছাড়া হঠাৎ সরকারের এমন সিদ্ধান্তে কড়া সমালোচনাও করেন ডক্টর মার্কো। This government must have an open dialogue, a large dialogue, I mean with immigrants association, with lawyers. We defend the human rights, we defend the immigrants, with professional associations, with companies. So this government failed because do not have here a large dialogue, an open dialogue here with the several parts in question or that have interest in this subject. So I believe that will open in the matter of time. Why they will open? Because you see, the immigrants are paying taxes every month. পর্তুগালে আসা অভিবাসীরা বিভিন্ন আইনে আদালতের সাহায্য নিয়ে দেশটিতে বৈধ হতে পারবেন বলেও জানান সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। কম বৃষ্টিপাতের কারণে গ্রিসের দ্বীপগুলোতে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। পানির কারণে বড় জলাধারগুলো শুকিয়ে যাওয়ায় সেচকূপগুলোতে সমুদ্রের লবণাক্ত পানি প্রবেশ করেছে। এতে করে উদ্বেগ তৈরি হচ্ছে কৃষিজ উৎপাদনের ক্ষেত্রেও। ইউরোপের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য গ্রিস। প্রতিবছর লাখ লাখ পর্যটক দেশটি ভ্রমণ করেন। জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সেখানকার দ্বীপগুলো। তবে সাম্প্রতিক সময়ে কম বৃষ্টিপাতের কারণে দ্বীপগুলোতে তৈরি হয়েছে খরা পরিস্থিতি। দেখা দিয়েছে মারাত্মক পানি সংকট, ফলে হুমকির মুখে পড়েছে পর্যটন শিল্প। এজিয়ান সাগরে অবস্থিত নাক্সোস গ্রিসের অন্যতম জনপ্রিয় দ্বীপ। কৃষিক্ষেত্রে এটি সবচেয়ে বেশি উর্বর। এখানে প্রচুর পরিমাণ কৃষিজাত ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন হয়। পর্বতময় এই দ্বীপটি প্রায় 20,000 লোকের বাস। এছাড়াও গ্রীষ্মের মৌসুমে প্রতিদিন 10,000 পর্যটক এখানে ঘুরতে আসেন, যা বাসিন্দাদের রোজগারের বড় একটি খাত। কয়েক বছর ধরেই পানি সংকটে নাক্সোস দ্বীপ, তবে এবছর তা তীব্র আকার ধারণ করেছে। 3টি পোর্টেবল ডিস্যালিনেশন ইউনিটের মাধ্যমে সমুদ্রের পানি খাওয়ার উপযোগী করার ব্যবস্থা নিয়েছে দ্বীপটির কর্তৃপক্ষ, যা বাড়ি ও হোটেলে পানি সংকট দূর করতে কাজে আসবে। অধরা শ্রেয়সী অথৈ, সময় সংবাদ। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় মানুষের ফেলে আসা ময়লার পরিমাণ প্রায় 50 টন। এ ময়লা পরিষ্কারে হিমশিম খাচ্ছে নেপাল সরকার। সরকারি অর্থায়নে সেনাবাহিনী ও শেরপাদের একটি মিলিত দল পর্বত থেকে 11 টন আবর্জনা উদ্ধার করেছে। এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করছেন তারা। বিশ্বজয়ের নেশায় মত্ত মানুষ আজ থেকে প্রায় 60 বছর আগেই পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছে। এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগের পদরেখা অনুসরণ করে এরপর শত শত মানুষ পৌঁছেছেন এভারেস্টের চূড়ায়। মানুষের সঙ্গে এভারেস্টে পৌঁছেছে শত শত টন আবর্জনাও। এই পর্বতের চূড়ায় ময়লা আবর্জনা নিয়ে কাজ করা এক শেরপা জানিয়েছেন, বছরের পর বছর জমতে থাকা এসব ময়লা পরিষ্কার করতে কয়েক বছর লেগে যেতে পারে। পুরনো তাঁবু, খাবারের প্যাকেট, অক্সিজেনের বোতল ও প্লাস্টিকের রশি সহ প্রায় 50 টন আবর্জনা থাকতে পারে বলেও জানান তিনি। আবর্জনা পরিষ্কারে সম্মিলিতভাবে কাজ করছে নেপাল সরকার ও শেরপারা। চলতি বছর দেশটির সরকারের অর্থায়নে এভারেস্ট আরোহণের মৌসুমে নেপালের সেনা ও শেরপাদের একটি দল এই পর্বত থেকে 11 টন আবর্জনা, 4টি মৃতদেহ ও একটি কঙ্কাল উদ্ধার করে। 8000 মিটার উচ্চতায় এই আবর্জনাগুলো স্তরে স্তরে জমাট বাঁধা অবস্থায় রয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে পর্বতারোহীদের মধ্যে নিজেদের আবর্জনা ফিরিয়ে আনার ব্যাপারে সচেতনতা বেড়েছে। পরিবেশ সম্পর্কেও তারা এখন আগের চেয়ে সচেতন। ফলে ফেলে আসা ময়লা আবর্জনার পরিমাণ এখন কমতে শুরু করেছে। অধরা শ্রেয়সী অথৈ, সময় সংবাদ। আবারও তীব্র দাবদাহের কবলে পড়তে যাচ্ছে ইউরোপের দেশ ইতালি। চলতি সপ্তাহে দেশটির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে রাজধানী রোমে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রায় অস্বস্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ পর্যটকরা। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ।
আফ্রিকান অ্যান্টিসাইক্লোনের প্রভাবে ইতালিতে নতুন করে আবারও গরম পড়তে শুরু করেছে। প্রচন্ড গরমে অস্থির হয়ে পড়েছেন নাগরিকরা, পাশাপাশি এখানে আসা পর্যটকরা। বুধবার ইতালির তাপমাত্রা 40 ডিগ্রি অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে এ তাপমাত্রা আরো বাড়বে বলেও তাদের আশঙ্কা। এদিকে এই গরমের প্রভাবে পর্যটকরা দিনের বেলা খুব একটা বাইরে যেতে আগ্রহী নন। তারা মনে করেন সন্ধ্যার দিকে অথবা বিকেলের দিকেই কিছুটা ঠান্ডা প্রকৃতি, ঠান্ডা পরিবেশে তারা বেরোতে স্বাচ্ছন্দ্য বোধ করে। গরমের যে অবস্থা, পর্যটক থেকে শুরু করে সকলেই অতিষ্ঠ, কারণ ইটালির গরম আগের তুলনায় অনেক বেশি। কাজেই মনে করেন আমাদের আসলে এখানে কোনো হাত নেই। তবে গরমের যে অবস্থা, ব্যবসা বাণিজ্য সব দিকেই মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা ব্যবসায়ী আছে, ব্যবসা বাণিজ্য অনেকে কম হচ্ছে, টুরিস্টরা ঘুরতে পারতেছে না গরমের তীব্রতার কারণে। আমরা যারা কাজ করি, আমরা কাজে যেতে অনেক কষ্ট হচ্ছে। এই গরমের কারণে ইতালির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও নেতিবাচক প্রভাব পড়েছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে বেশি বেশি পানি খাবার এবং শুকনো খাবারের প্রতি, যার ফলে তারা মনে করেন এখন এই নির্দেশনার কারণেও অনেকটাই তাদের ব্যবসায় প্রভাব পড়েছে। ইতালির পর্যটন এলাকাগুলোতে দিনের বেলা পর্যটকের সংখ্যা অনেকটাই কম। পুলুচিও থেকে শুরু করে ফোন্টানা দি ট্রেভি এবং অন্যান্য অঞ্চলেও এই সময়টাতে যে পরিমাণ পর্যটক থাকার কথা সেই পরিমাণ পর্যটক নেই। ইতালিতে গেল বছর ইউরোপের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 48.8 ডিগ্রি রেকর্ড করা হয় সিসিলিতে। এবারও সিসিলিতে তাপমাত্রা আগের রেকর্ড ভাঙতে পারে বলেও বিশেষজ্ঞদের অভিমত। জাঁকজমকপূর্ণভাবে হয়ে গেল ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের গায়ে হলুদের অনুষ্ঠান। আগামী শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা, যেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন পর্যায়ের অতিথিরা। আগামী শুক্রবার ভারতে হতে যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত বিয়ের অনুষ্ঠান। দেশটির শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে, আর তাই আয়োজনের কোনো কমতি নেই। সোমবার হয়ে গেল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের গায়ে হলুদ। এই আয়োজনে উপস্থিত হয়েছিলেন বলিউডের ভাইজান সালমান খান সহ বেশ কয়েকজন তারকা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বের বিশেষ ব্যক্তিত্বরা। অনেকদিন ধরেই আলোচনায় মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে। দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টের সঙ্গে আগামী 12 জুলাই 7 পাকে বাধা পড়তে যাচ্ছেন অনন্ত আম্বানি। গত জানুয়ারিতে তাদের বাগদান অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় তাদের বিলাসবহুল প্রাক বিবাহের আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, আমির খান সহ অনেক তারকা। প্রাক বিবাহের আয়োজনে যোগ দিতে আরও এসেছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, মার্ক জাকারবার্গ, রিহানা সহ আরও অনেকে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভোরের সময় খেলার খবর জানাতে আবারও যুক্ত হচ্ছেন তানভীর হাসান। ধন্যবাদ ধ্রুব। সংবাদের এই অংশে প্রথমে জেনে নেব আজকের আবহাওয়ার খবর। রংপুর, ময়মনসিংহ, সিলেট ও বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা নীলফামারী, সৈয়দপুরে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বান্দরবানে 24.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এবার জানাবো আজকের ট্রাফিক আপডেট। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার শাতিলা শারমিন। তিনি জানাবেন আজ ঢাকার সড়কের খবর। ঢাকার প্রতিদিনের যে প্রতিদিনের সকালটা একটু শান্তশিষ্টভাবে শুরু হলেও আমরা জানি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ
মানুষ যখন কর্মস্থলে ছুটে যান, জীবন জীবিকার প্রয়োজনে বিভিন্ন কাজে ঢাকায় বের হন, তখন কিন্তু ঢাকার রাস্তাগুলোর উপর যে যানজটের চাপগুলো বাড়ে, সেই যানজটের চাপ কিন্তু সারা দিন ধরেই চলতে থাকে। আমরা জানি সকাল থেকে যে অফিসগামী মানুষ যখন তার গন্তব্যের দিকে ছুটতে থাকেন, তখন রাস্তার উপর যে চাপগুলো পড়ে সেই চাপ কিন্তু যানজটের তৈরি করে। আমরা আজকে যতদূর পর্যন্ত জানতে পেরেছি সেটি হচ্ছে ঢাকায় যে কর্মসূচিগুলো রয়েছে, অর্থাৎ ঢাকার যে কর্মসূচির কারণে আসলে যানজটগুলো তৈরি। আমরা গত কয়েকদিন ধরে দেখে আসছি যে কোটা বিরোধী আন্দোলনে নেমেছেন চাকরি প্রত্যাশীরা। সেই চাকরি প্রত্যাশীদের আন্দোলনকে ঘিরে কিন্তু পুরো ঢাকা শহরে একটি ভয়াবহ যানজটের শিকার হচ্ছেন গত কয়েকদিন ধরে মানুষ। সেই সম্ভাবনাটা কিন্তু আজকেও থাকছে, কারণ আজকেও কর্মসূচি রয়েছে কোটা বিরোধী যারা আন্দোলন করছেন তাদের। শাহবাগ কেন্দ্রিক এই কর্মসূচি হলেও আসলে কিন্তু তার পুরো প্রভাবটা পড়ে পুরো ঢাকা শহরের উপর। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে রাস্তায় অবস্থান নেওয়ার কারণে, রাস্তা অবরোধ করার কারণে কিন্তু গাড়ি চলাচল করতে পারে না, এবং অফিসগামী যে অফিস থেকে ফেরত যারা আসেন তারা কিন্তু তীব্র যানজটের শিকার হন। এটা কিন্তু যারা মেট্রো রেল ইউজ করেন বা নতুন যে যানবাহনের পদ্ধতিগুলো হয়েছে, এক্সপ্রেসওয়ে ইউজ করেন, তারাও কিন্তু এই যানজট থেকে রেহাই পাচ্ছেন না। কারণ মেট্রো রেল পর্যন্ত আসার জন্য যতটুকু পথ বা হচ্ছে বাসগুলো না থাকার কারণে যে তীব্র গাড়ির সংকটে তৈরি হয়, সব যাত্রীরা যখন মেট্রোতে উঠে চলে আসতে চান তখন কিন্তু এক ধরনের হিমশিম অবস্থা আমরা দেখেছি মেট্রো রেল কর্তৃপক্ষকে সামাল দিতে। তারপরে আজকে যে বিষয়টি বলতে চাই, প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটি দাপ্তরিক অফিস রয়েছে। দাপ্তরিক অফিসের কারণে কিন্তু সাধারণ যে কাজগুলো রয়েছে মানুষের, সেই সাধারণ কাজগুলো থাকবে। আজকে সপ্তাহের পঞ্চম দিন, অর্থাৎ আর একটি দিন রয়েছে এই দাপ্তরিক কাজ ছাড়া। মানুষ সাধারণভাবেই চাইবেন যে কাজগুলো সম্পূর্ণ করতে, সেই প্রভাবটি কিন্তু রাস্তার উপরই পড়বে। সকাল থেকেই রাস্তার উপর যে চাপটি পড়ে, সেই চাপটি আমরা বিকেল নাগাদ হয়তো আজকেও দেখব যে একদম তীব্র যানজটের তৈরি হতে পারে। ট্রাফিকের বিষয় যদি বলতে হয়, তাহলে বলতে হয় যে দীর্ঘ যে সময়, সেই সময়ের মধ্যে এই ট্রাফিক ব্যবস্থাপনায় এখন পর্যন্ত আমরা বিশাল কোনো উন্নতি কিন্তু দেখিনি, এবং মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু রয়েই যাচ্ছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বিজয় সরণিতে। এবার জানাবো খেলার খবর। গড়পড়তা ফলাফলের পরও বিশ্বকাপ পারফরমেন্স রিপোর্ট নিয়ে এখনও ঢিলেমি বিসিবির। কোচ রিপোর্ট জমা দিলেও অধিনায়ক শান্ত এখনও জমা দেননি, জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচ হিসেবে চান্ডিকা হাথুরু সিংকে থাকবেন কিনা সেই সিদ্ধান্ত আসবে রিপোর্ট পর্যালোচনার পর বলেও জানান পাপন। গেল টি-20 বিশ্বকাপে গড়পড়তা পারফরমেন্সের পরও বোর্ড সন্তুষ্ট থাকতে চায় গ্রুপ পর্বের ফলাফল নিয়ে। কেন সুপার 8-এ একটা ম্যাচও জিততে পারল না তা নিয়ে যেন কোনো গরজই নেই বোর্ডের। বিশ্বকাপ পারফরমেন্সের রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও অধিনায়ক শান্ত। এরই মধ্যে কোচ ও ম্যানেজার তাদের রিপোর্ট জমা দিয়েছে বোর্ড সভাপতির কাছে। লম্বা রিপোর্ট পর্যালোচনা করে বোর্ডের সঙ্গে বসেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পাপন। ক্যাপ্টেনের কোনো রিপোর্ট আমি পাইনি, সো রিপোর্ট এখন পর্যন্ত আমি পাইনি। দিস ইজ নাম্বার ওয়ান। আমি ম্যানেজারের রিপোর্ট পেয়েছি, এবং খুব সম্ভব গতকালকে একটা বড় রিপোর্ট এসছে কোচের, ওটা এখন আমার দেখা হয়নি, এটা আমি আজকে দেখা শুরু করব। সো এই দুটা জানি। ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে, ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে, আলাপ হয়েছে। এদিকে বিশ্বকাপে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় প্রশ্ন উঠেছে নানা বিষয়ে। তাসকিনের টিম বাস মিস করার বিষয়টি বাইরে আসায় অনেকেই সন্দেহ করছেন দলের মাঝে কোনো ধরনের কোন্দল আছে কিনা। তাছাড়া এমন পারফরমেন্সের পরও কতদিন প্রধান কোচ হিসেবে রাখা হবে হাথুরু সিংকে। ক্যাপ্টেনের কথা বলেন, ওর সাথে কথা হচ্ছে ওইটা ঠিক উল্টাটা বলেছে। সো অ্যাবসোলুটলি এরকম কোনো কথাই হয়নি এখন পর্যন্ত। আমি যে কটা রিপোর্ট পেয়েছি কোথাও এ ধরনের কোনো কিছু যাই না। তবে
সবগুলো পড়া হয়নি, আগে সবগুলো রিপোর্ট পেয়ে নিই, তারপর বোর্ড ডিসাইড করবে। এদিকে এ বছরের শেষ দিকে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপ। তাছাড়া বেশ কয়েকটি ইভেন্টের স্বাগতিক হবে বাংলাদেশ। কথা উঠেছে এশিয়া কাপ আবারও বাংলাদেশে আয়োজন হবে কিনা। সব বিষয় নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করেছে ক্রীড়া মন্ত্রণালয়। 31-এ আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেটা আমাদের মধ্যে আছে। এর ছাড়া এখন আছে আমাদের উইমেন্স যেটা নাকি ওয়ার্ল্ড কাপ। এর বাইরে এছাড়াও আরও আমাদের তো এশিয়া কাপও আসার কথা, এখন যে কোনো সময় আসতে পারে। এগুলো আমাদের করতে গেলে আসলে আমরা প্রিপেয়ার্ড কিনা, এটা হলো সবচেয়ে বড় কথা। আগামী সপ্তাহের মাঝে বিশ্বকাপ পারফরমেন্স সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে বসবেন পাপন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। পাইপলাইনে যথেষ্ট খেলোয়াড় না থাকার কারণেই প্রতিযোগিতার অভ্যাস গড়ে ওঠে না স্থানীয় ক্রিকেটারদের। পুলে থাকা 25 ক্রিকেটারের সংখ্যা বাড়ানো না গেলে তাই সহসা মিটবে না এ সমস্যা। যদিও আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবে প্রয়োগ শুরু হলে স্থানীয় পর্যায়ে ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা সহজ হবে বলে মনে করেন বিসিবির চিফ প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। সে লক্ষ্যে এইচপি এবং টাইগার্স নিয়ে ভবিষ্যতে সূচি সাজাচ্ছেন তারা। আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে, 20 থেকে 25 জন, যেটুকু আমি মনে করি। তো ইনশাল্লাহ আমাদের জন্য ওই দিকটা কিছুটা ইজি, যদি ফিট থাকি আবার কামব্যাক করা আমাদের জন্য ইজি। 20 থেকে 30টা খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ 3টা ফরম্যাটের মধ্যে, এইখান থেকে কিন্তু নাড়াচাড়া করতে হচ্ছে খেলোয়াড়দের। তো যতক্ষণ পর্যন্ত আপনি কম্পিটিশনে আপনি অ্যাটলিস্ট 45টার মতো প্লেয়ারকে রেডি করতে পারবেন না, সেই সময় কিন্তু আপনি প্লেয়ারদের ওই কম্পিটিশনের সময়টা কিন্তু থাকে না। একদিন আগে পরে দুজন মানুষের দেয়া বক্তব্য দুটোর মোদ্দা কথাটা কিন্তু এক, অর্থাৎ ক্রিকেটার থেকে কর্তা সবার মনোভাব একই রকম। প্রতিযোগিতার লেশ মাত্র নেই স্থানীয় পর্যায়ের ক্রিকেটারদের মধ্যে। সবাই জানেন আজ দলে না থাকলেও কাল দলে আসতে খুব বেশি অপেক্ষা করতে হবে না, কারণ স্কোয়াডে থাকা কেউ খারাপ করলে বিকল্প খুঁজতে যে বেশি দূরে যাওয়ার উপায় নেই বোর্ড কর্তাদের। তাই তো বিশ্বকাপে সুযোগ না পেয়েও নির্ভর সাইফুদ্দিন। জানেন তার জায়গায় গত 4-5 বছরে কাউকেই তৈরি করতে পারেনি বোর্ড। তবে বিসিবির নির্বাচকের দায়িত্ব ছেড়ে প্রোগ্রাম কোঅর্ডিনেটর হতেই যেন অনেক সমস্যার সমাধান পেয়ে গেছেন মিনহাজুল আবেদিন নান্নু। চরম আক্ষেপের এই মুহূর্তেও একেবারে হতাশ নন তিনি, বরং বললেন প্রস্তাবিত আঞ্চলিক ক্রিকেট কাঠামোর বাস্তব কার্যক্রম শুরু হয়ে গেলেই বদলে যাবে এই চিত্র। এখন রিজিওনাল বোর্ডগুলির কার্যক্রম শুরু করেছে, তো আশা করছি ইমিডিয়েটলি 4টা অ্যাটলিস্ট যদি শুরু হয়ে যায়, তাহলে 4টা জায়গায় ক্রিকেট সেন্টারগুলি করে প্লেয়ারদের উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে, নাম্বার অফ প্লেয়ার বাড়ানো যাবে। তো আমাদের এখন সীমিত সংখ্যক যে খেলোয়াড়রা আছে এদেরকে নিয়ে আমাদেরকে 3 ফরম্যাটে এখন আগাতে হচ্ছে। এবারের বিশ্বকাপে পজিশন ওয়াইজ বিকল্প ক্রিকেটার না থাকা ভুগিয়েছে টিম ম্যানেজমেন্টকে। ওপেনিং থেকে লেট অর্ডার সব জায়গাতেই অভাব ছিল বিকল্প ভাবনার। বিষয়টা চোখে এসেছে বিসিবিরও, তাই আসছে ঘরোয়া মৌসুমে ব্যাটিং অর্ডার মেনে ক্রিকেটারদের জন্য আলাদা পরিকল্পনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট, যেখানে ইনপুট থাকবে নির্বাচকদেরও। সামনে যে ডোমেস্টিক সিজনটা শুরু হচ্ছে ওখান থেকে শুরু করা উচিত, এবং এখানে সিলেকশন প্যানেলের টিম ম্যানেজমেন্ট সবারই মনিটরিং থাকা উচিত প্লেয়ারদের উপরে, কোন ফরম্যাটটার মধ্যে কোন খেলোয়াড়কে কোন জায়গাটায় সুযোগটা দিবে, এবং প্ল্যাটফর্মের নাম্বার অফ প্লেয়ার সংখ্যাটা বাড়ানো। এ মাসেই অস্ট্রেলিয়া যাবে পাইপলাইনে থাকা ক্রিকেটাররা। বিরুদ্ধ কন্ডিশন এবং উইকেটে নিজেদের অভ্যস্ত করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন মিনহাজুল আবেদিন নান্নু। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। কোপা আমেরিকার খবর। প্রথম সেমিফাইনালে এই মুহূর্তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা লড়ছে কানাডার বিপক্ষে। শেষ খবর পাওয়া পর্যন্ত 2-0 ব্যবধানে এগিয়ে আলবি সেলেস্তে। এই ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় আর্জেন্টিনায় খেলা দেখতে জড়ো হয়েছেন ভক্তরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আছেন রিপোর্টার তাজিন খন্দকার। উচ্ছ্বাসের সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কোপা আমেরিকার সেমিফাইনাল যেমনটা প্রত্যাশিত ছিল সেরকমই কিন্তু একটা ম্যাচ হচ্ছে। কানাডার বিপক্ষে শুরু থেকে আধিপত্য বিস্তার করে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলে যাচ্ছে, এবং যদি একটু বলতে চাই যে কাক ডাকা ভোরেই কিন্তু আসলে ম্যাচটা শুরু হয়েছে। যখন শুরু হয়েছে তখন একদম ভোর 6টা, সেই 6টায় দর্শকদের যে উন্মাদনা, রাজধানীর টিএসসিতে এত দর্শক আসলে একসঙ্গে জড়ো হয়েছেন যে লিওনেল মেসির খেলা দেখতে। বেসিক্যালি তারা কিন্তু আসলে বলছেনও এভাবে যে শুধু লিওনেল মেসি
মেসি। আর্জেন্টিনা তো তাদের কাছে আবেগের একটা জায়গায়, কিন্তু লিওনেল মেসির খেলা দেখতেই তাদের এখানে এত জড়ো হওয়া। আমরা কথা বলেছি দর্শকদের সঙ্গে, সেখানেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আজকে এই সেমিফাইনাল দেখতে উপস্থিত হয়েছেন। বিক্রমপুর থেকে এসেছেন কেউ এসেছেন নারায়ণগঞ্জ থেকে। এই যে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা, কিন্তু তারা একেবারে দূরত্বটা তাদের কাছে বড় কিছু হয়নি। শুরু থেকে আর্জেন্টিনা দুর্দান্ত খেললেও কিন্তু আজকে বেশ কিছু গোল মিসের চিত্র আমরা দেখেছি, যেখানে লিওনেল মেসির কাছে প্রত্যাশাটা যে যতখানি দর্শকদের, সেই প্রত্যাশায় কিন্তু 44 মিনিটে লিওনেল মেসির একটা মিস, তার পরের মিনিটে আবারও লিওনেল মেসির আরও একটা মিস কিন্তু একটা হতাশা ভর করেছিল দর্শকদের মধ্যে। সেই হতাশা কিন্তু লিওনেল মেসি কাটাতে বেশিক্ষণ সময় নেননি। একদম বিরতির পরেই মাঠে নেমে 51 মিনিটে দুর্দান্ত একটা গোল করে লিওনেল মেসি আবারও দর্শকদের মনে একটা আশার সঞ্চার করেছেন। এবং এরপর থেকে কিন্তু আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে আরও বেশি তাদের খেলার ধারটা বাড়িয়েছে। সেটার কিন্তু বেশ কিছু কানাডাও কিন্তু তাদের জায়গা থেকে তাদের যে একাগ্রতা, যে ম্যাচটা জিততে হবে সেরকম চিত্র কিন্তু আমরাও কিছু দেখেছি এই ম্যাচে, যেখানে 60 মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো দারুণ একটা ক্লিয়ার করেছে ডিবক্সের ভেতর থেকে। আদারওয়াইজ হয়তো ওইটা একটা গোল হয়ে গেলে মেসিদের দলের জন্য, আর্জেন্টিনার জন্য কি একটা বড় একটা আক্ষেপের বিষয় হতে পারত, বা দর্শকদের জন্য বড় একটা আক্ষেপের বিষয় হতে পারত। তো এখন পর্যন্ত আর্জেন্টিনার খেলা নিয়ে দর্শকদের যে উন্মাদনা, এই উন্মাদনা কিন্তু আসলে বলেই দেয় যে এবারের কোপা আমেরিকার হট ফেভারিট হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেটা বলতে আসলে কোনো দ্বিধাই নেই। তা আমার কাছে রাজধানীর টিএসসি থেকে এই ছিল সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। আবারও ইউরো কাপের খবর। দীর্ঘ 12 বছরের অপেক্ষা শেষে ইউরোর ফাইনালে উঠে উচ্ছ্বসিত স্প্যানিশ ফুটবল ভক্তরা। লামিন ইয়ামালের পারফরমেন্সের স্তুতি ঝরেছে, প্রত্যাশা বেড়েছে শিরোপা পুনরুদ্ধারের। অন্যদিকে এমবাপ্পে দেমবেলের পারফরমেন্সে হতাশ ফরাসিরা, ক্ষুব্ধ কোচ দিদিয়ের দেশামের কৌশল নিয়েও। জার্মানির অ্যালিয়ান্স এরেনায় রোমাঞ্চকর এই সেমিফাইনাল শেষে সমর্থকদের প্রতিক্রিয়া নিয়েছেন বিটু বড়ুয়া। ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হেরেই গেল ফ্রান্স। উয়েফা ইউরো কাপ 2024-এর সেমিফাইনালে দুর্দান্ত খেলতে থাকা স্পেনের কাছে 2-1 গোলে হেরে অবশেষে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো ফ্রান্সকে। আর তাতেই সবচেয়ে বেশি মন খারাপ হয়েছে ফ্রান্সের ফুটবল সমর্থকদের। অন্যদিকে আজকে দুরন্ত ফুটবল খেলে ফ্রান্সকে পরাজিত করা সমর্থকদের যারা রয়েছেন, সেই স্পেনের সমর্থকরা নেচে গিয়ে আজকের দিনটি উদযাপন করছেন। তাদের একটাই আশা, অবশ্যই 14 তারিখে বার্লিনে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে যে দলই আসুক না কেন তাদেরকে হারিয়ে শিরোপা জয় করবে। Perfecto. Ahora vamos a finales y vamos a ganar, estoy segura. Spain plays so good tonight, so we are the best to be in the final. সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়িয়েছে যেই খেলোয়াড়টি, সে ইতিহাসের অংশ হিসেবে লামিন ইয়ামালের কথা বলছেন ফ্রান্সের এবং স্পেনের ফুটবল সমর্থকরা। স্পেন ইজ দ্য বেস্ট। আজকের খেলা নিয়ে কিছু বলার নেই, লামিনের খেলা সত্যি মুগ্ধ করেছে। স্পেন এই মুহূর্তে বিশ্ব সেরা। আসছে রোববার আমরা ফাইনালে দারুণ কিছু করব। On Sunday we will win for 100%. প্রথমার্ধে ফ্রান্সের সমর্থকদের স্বপ্ন দেখিয়েছে দলের খেলোয়াড়রা, কিন্তু দ্বিতীয়ার্ধে খেলোয়াড়দের অদল বদল নিয়ে দ্বিতীয় দেশম স্বরূপের কিছুটা হলেও হতাশ ফ্রান্সের ফুটবল সমর্থকরা। গেল বেশ কয়েকটা ম্যাচ ধরেই কিলিয়ান এমবাপ্পে আমাদের হতাশ করেছেন। কোচের উচিত ছিল তাকে উঠিয়ে বাকুরাকে আরো বেশি করে খেলানো, তাতে হয়তো ম্যাচটা জিততে পারতাম। ফ্রান্স আজ ভালো খেলেছে, কিন্তু দুর্ভাগ্য আজ হারতে হলো। তবে এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করি ফ্রান্সই সেরা। স্পেনের সমর্থকদের একটাই আশা, অবশ্যই ফাইনালেও নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামালরা নান্দনিক ফুটবল উপহার দিবে, সেই সাথে অবশ্যই শিরোপা যাবে শুধুমাত্র স্পেনেই। জার্মানির মিউনিক থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসেছে পানি দেওয়ার অত্যাধুনিক স্প্রিংকলার, বসেছে নতুন জায়ান্ট স্ক্রিনও। তবে এখনও বাকি গ্যালারিতে চেয়ার বসানো সহ ফ্লাড লাইট পরিবর্তনের কাজ। এবছর ডিসেম্বরের মধ্যে কাজ সম্পূর্ণ করে স্টেডিয়াম হস্তান্তরের প্রত্যাশা জাতীয় ক্রীড়া পরিষদের।
নতুন রূপে ফিরেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ফুটবল গ্রাউন্ডে বসানো হয়েছে আধুনিক স্প্রিংলার থেকে ঝরা পানিতে যেন প্রাণ ফিরে পেল স্টেডিয়ামের ফুটবল মাঠ। এখন পর্যন্ত মাঠের ভেতরে বসানো হয়েছে 10টি স্প্রিংলার, আরও 16টি বসবে মাঠের চারপাশে। এদিকে সম্পন্ন হয়েছে নতুন জায়ান্ট স্ক্রিন বসানোর কাজও। সংস্কার কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে স্টেডিয়ামে হাজির হন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসির কর্মকর্তারা। দ্রুত কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যেই মাঠ হস্তান্তরের প্রত্যাশা জাতীয় ক্রীড়া পরিষদের। আমাদের কাজ সবগুলোই দ্রুত গতিতে চলছে এবং ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে আমরা সকল কাজ সমাপ্ত করে হস্তান্তর করব। আগের ফ্লাড লাইট পরিবর্তন করে বসানো হবে নতুন ফ্লাড লাইটও। জার্মানি থেকে অত্যাধুনিক ফ্লাড লাইট এনে আগের তুলনায় আলো বাড়ানো হবে জাতীয় স্টেডিয়ামের। আমাদের ফ্লাড লাইটগুলো এগুলো জার্মানির থেকে আসবে। ইতিমধ্যেই তাদেরকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে এবং ঠিকাদারের কোম্পানি আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বিশেষ আকর্ষণ ভিআইপি গ্যালারি, যেখানে বসানো হবে বুলেট প্রুফ গ্লাস। এছাড়াও ধীর গতিতে চলছে গ্যালারিতে শেড বসানোর কাজ। সৌন্দর্য বৃদ্ধিতে শেষ সময়ে চেয়ার বসানোর পরিকল্পনা কর্তৃপক্ষের। 2021 সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্করণের কাজ হাতে নিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। চলতি বছর ডিসেম্বরে সব কাজ সমাপ্ত করে স্টেডিয়াম হস্তান্তর করার কথা এনএসসির। তবে বিগ জায়ান্ট স্ক্রিন, স্প্রিংলার কল এবং গ্যালারির পশ্চিম পাশের সেট ছাড়া বাকি সব কাজও এখনও অসম্পূর্ণ। আদতে এবছরের মধ্যে স্টেডিয়াম হস্তান্তর করতে পারবে কিনা জাতীয় ক্রীড়া পরিষদ, সে নিয়ে রয়েছে শঙ্কা। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমবার ব্রিটেনে মন্ত্রিসভায় বাংলাদেশি বংশোদ্ভূত 2 নারী। নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। স্থানীয় সরকারের দায়িত্ব পেলেন রুশনারা। উচ্ছ্বসিত প্রবাসীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলছে মাধ্যমিকের ষান্মাসিক পরীক্ষার উত্তর সহ প্রশ্ন। উদ্বিগ্ন অভিভাবক। নতুন কারিকুলামে মূল্যায়নে প্রভাব ফেলবে না দাবি এনসিটিবির। এবং রাজনীতির গ্যারাকলে টিসিবি ডিলাররা। হালনাগাদে লাগবে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার। কর্মী না হলে ছাড়পত্র না দেওয়ার অভিযোগ। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়। সঙ্গে থাকবেন ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ তানভীর। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।